আমার পরিচয় কি ওগুলা বিস্তারিত কথার চলে আসবে, যত সময় কম ওই ঘন্টাখানেক আলোচনা করব। তো আমি আলোচনা করব ভাষা শেখা নিয়ে। কি শেখা নিয়ে? মানে মূলত আমি ইংলিশ, এটার মধ্যে ভাষা শেখাটা চলে আসবে। আচ্ছা, এখন ওই ধরো তোমরা তো সৌভাগ্য, তোমরা দিনী লাইনে পড়াশোনা করতেছো। ধরো বাংলাদেশে জেনারেল লাইনে যারা পড়ে, বা তোমার ভাই ব্রাদার, হ্যাঁ, জ্ঞাতি গোষ্ঠী অনেক আছে না, স্কুল কলেজ অনার্স মাস্টার্স, ধরো যারা মানে জেনারেল লাইনে যারা পড়ে, একটা মনে মনে একটা অহংকার থাকে যে আমি ইংলিশ অনেক পারি। হ্যাঁ, বা তোমাকে হয়তো তোমার চাচাতো ভাই টিটকারি মারে, এই আমি অনেক কিছু পারি, তুই তো পারস না। হ্যাঁ, মানতেছে ইংলিশ নাই, এই নেই। তো আসলে গোমর হইলো, গোপন কথা হইলো যে আসলে যারা জেনারেল লাইনে পড়তেছে, অনার্স মাস্টার্স বিবি এমবি আছে না, কত ডিগ্রি, এই 16-17 বছর ইংরেজি পড়েও 95%ই ইংলিশে দুর্বল। ইংলিশ পারে না জেনারেল লাইনরা। হ্যাঁ, ইংলিশ পারে না এটার। এবং ধরো যে আমার হাতে একটা ইংলিশ বই, ইংলিশ লেখাপড়া পৃষ্ঠা দেখলে বাঙালির শান্তি লাগে না জ্বর উঠে যায়? জ্বর উঠে। এটা তোমার না, তোমার ভাই ব্রাদার যারা স্কুল কলেজ অনার্স মাস্টার্স, তাদেরই কি উঠে? হ্যাঁ, জ্বর কেন উঠে, কিভাবে জ্বর নামবে, সবই এই 1 ঘন্টায় সমাধান হয়ে যাবে। তো এটার মূল কারণটা হলো বাংলাদেশে 12-14 বছর 17 বছর ভার্সিটি এত কিছু পড়াও যে ইংলিশে দুর্বল। এটার মূল কারণটা হলো আমাদের দেশের ইংরেজি পড়াশোনা গ্রামার কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আমি একটু মজা করে বলি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, গ্রামার শিখিতে শিখিতে জীবন কাটিয়া গেল, ইংরেজি শিখার পূর্বেই বাঙালি পটল তুলিল। কি তুলিল? পটল তোলা মানে কি? মইরা যাওয়া। পটল তোলা মানে কি? একটা বাগধারা। হ্যাঁ, তো এখন আমাদের একটা স্লোগান হলো, সবাই একটু আমার সাথে বলো, যেভাবে মাতৃভাষা সেভাবে অন্য ভাষা, যেভাবে শিখেছি বাংলা সেভাবে শিখবো ইংলিশ। আচ্ছা, আমি যদি ইংলিশের মানে বাংলার মতো করে ইংলিশ শিখতে পারি বা অন্য ভাষা শিখতে পারি, তাহলে ভাষা শেখাটা কঠিন হবে না সহজ হবে? আচ্ছা, এখন আমি সব বাংলার সাথে তুলনা করে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে বাংলায় আমরা কথা বলি না, আমরা যে বাংলা শিখছি, বাংলা বলি, আমাদের কোনো কষ্ট হয়েছে? আচ্ছা, একটা আরব বাচ্চা আরবি বলে, ব্রিটিশ বাচ্চা ইংরেজি বলে, তাদের কি আরবি বা ইংরেজি শিখতে কষ্ট হয়েছে? আচ্ছা, একটা 3 বছর 5 বছরের বাচ্চা যেই কাজটা পারে, এই কাজটা কি কঠিন না সহজ? তো ব্রিটিশ বাচ্চা, আমেরিকান বাচ্চা যে ইংলিশ কথা বলে, ওইটা কাজটা আসলে কি সহজ? মানে একটা বাচ্চা তো কথা বলতে হবে, তা আল্লাহ তাআলা তাহলে ভাষা শেখাটাকে আসলে সহজ করে দিছে। কি করে দিছে? বাচ্চা যদি কথা বলা না শিখতো, বাপ মা এদের সাথে কি কিছু বুঝাইতে পারতো? সারাক্ষণ খালি ক্যা ক্যা করতো, কানতো ভাষা। হ্যাঁ, তো এখন এই সহজ কাজটা আমরা 17 বছর পড়েও পারি না। বা আমি গত 1 বছর ধরে সারা দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া মোটামুটি প্রচুর কওমি মাদ্রাসায়, অনেক বড় বড় মাদ্রাসাতেও খুব ঘনিষ্ঠভাবে আমি কাজ করতেছি, যাচ্ছি। 1 বছর আমি খুব ভালো করে ঢুকে একটা আরবি নিয়েও একটা ব্যাপার আমার উদ্ঘাটন চলে আসলো। আগে এতটা বুঝি নাই। আসলে 12-14 বছর বা 10 বছর দাওরা পাশ করেও অনেক আরবিতে দুর্বল, আরবিতে দুর্বল। হ্যাঁ, তো ওইটারও যে ইংরেজিতে মূল কারণটা হলো গ্রামার কেন্দ্রিক। আর এখানে হলো নাহু সরব গর্দান সিগা, এখানেও নাহু সরব গর্দান সিগার একটা ওইটাই তো আবু তাহের মেজবা সাহেব আদি হুজুর অনেক মেহনত করে কত সুন্দর আইসো আরবি শিখে। আচ্ছা, এখন তো আসলে ভাষা সহজ, কিন্তু আমাদের দেশে ইংরেজিতে একটা বড় গিট্টু লেগে গেছে। কি লেগে গেছে? গিট্টু লেগে গেছে। আর এই গিট্টুর প্যাচটা ইনশাল্লাহ আমরা 1 ঘন্টায় খুলে ফেলবো, তুমি সই পথটা পেয়ে যাবা ভাষা শেখার, হ্যাঁ, ইংরেজি শেখার। আর না হলে সারা জীবন গ্রামার শিখবা, গ্রামার শিখতে শিখতে শহীদ হয়ে যাবা, কিন্তু ইংরেজি শেখা হবে না। আচ্ছা, এখন ওই আচ্ছা সময় কম। আচ্ছা, আমি ধরো একজন কৃষক ভাই, একটা রিক্সাওয়ালা ভাই, ইংলিশে 0, বা একটা নুরানির বাচ্চা প্রথম দিন আসছে, কিচ্ছু পারে না, সে এবিসিডিও পারে না। তাই আমরা 0 থেকে ইংলিশ শিখবো। কোথার থেকে? আর সবাই একটু আমার সাথে বলো। হ্যাঁ, এখন বই না, এখন আমার সাথে, আমি যখন বই খুলতে বলবো তখন। হ্যাঁ, বাচ্চারা পিছনে, হ্যাঁ, আমার দিকে তাকাও। সবাই একটু আমার সাথে বলো, আমি আই, যাওয়া, গো, আমি যাই, আই গো, আমি খাই, আই ইট। এই যে শেখা শুরু হয়ে গেল। এই এতটুকুই 3 সেকেন্ডে যা বললাম, এই এতটুকুই প্রচলিত পদ্ধতিতে। কি বলবে? যে কোনো স্কুলে যাও, স্যার কি বলবে? আই হলো প্রোনাউন, প্রোনাউনের 8টা প্রকার আছে। গো হলো ভার্ব, ভার্বের 16টা ভেদ আছে। চলো বাবা, আগে ভেদ আর প্রকার শিখি। এই ভেদ আর প্রকার শিখতে শিখতেই বাঙালির জীবন শেষ। আচ্ছা, আব্দুল মাতিন, আমাদের ব্যাগগুলি আনছো, হলুদ ব্যাগটা, ওই যে
ওখানে আছে। আচ্ছা, এখন সবাই 1 নম্বর পেজটা খুলো। 1 নম্বর পেজ শুরুতে, পিছনেও বাচ্চারা দেখো ওরা পাইছে নাকি। আচ্ছা, এখন সবাই আমার সাথে বলো, আমি। ওই দেখে দেখে বলো, ওখানে লেখা আছে তুমি। আচ্ছা আচ্ছা, সরি, আমি আই, তুমি ইউ। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে যেভাবে লেখা আছে, এটা পড়ার জন্য কোনো স্যার লাগবে, কোচিং লাগবে, ওস্তাদ লাগবে, একজন বাচ্চা শিখনেওয়ালা যে কিনা ABCD পারে না, শুধু কিনা বাংলা অক্ষর পড়তে পারে, উনিও ইংলিশ শিখতে পারবে না? আচ্ছা, তারপরে যাওয়া গো লেখা রাইট। আচ্ছা, পরের পেজে সবাই একটু পরের পেজে, হ্যাঁ পরের পেজে আসো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমার সাথে বলো, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। আচ্ছা, এগুলো কিন্তু প্রচলিত স্কুল কলেজে কি করা হয়, এগুলো পড়াইতে যে আই হলো প্রোনাউন, এম হলো অক্সিলারি ভার্ব, তারপরে প্রেজেন্ট কন্টি হলে ভার্বের মূল ফর্ম B1 যোগ ING। এই স্ট্রাকচার আর রুল দিয়ে শিখায়, ফলে পরীক্ষার হলে করে যায় ভুল, যত রুল তত ভুল। আমার কোনো রুল দরকার নেই, আমি শিখবো ভাষা। হ্যাঁ আমার সাথে আরেকটু বলো, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আচ্ছা, একজন যখন এই দেখে দেখে একা একা জোরে জোরে পড়বে, আমি দৌড়াচ্ছি, আই অ্যাম রানিং, আমি করছি, তার অটোমেটিক মাথায় ঢুকে গেল না? বাংলাদেশে কিন্তু মাস্টার্স পাস করেও বড় বড় অফিসাররা বলে আই অ্যাম গো, আই অ্যাম, যেহেতু ছোটোকালে সে স্কুল কলেজ জীবনে কী দিয়ে শিখছে, স্ট্রাকচার দিয়ে, এইটার পরে এই হয়, ওইটার পরে এই হয়, বুঝেছো এটা? আচ্ছা, এখন একটা মজার জিনিস, সবাই একটা আমার আরেকবার বলো, আমি যাচ্ছি, আম গোয়িং, আই এম না, আমার সাথে বলো, আম গোয়িং, কাঁঠাল গোয়িং। আচ্ছা, এখন মজা যেটা হলো, ওই ব্রিটিশ বা আমেরিকানরা ওরা আমাদের মতো এইভাবে আমরা শিখছি, হ্যাঁ আমরা যেহেতু অভ্যস্ত আলাদা করে শিখতে, আই এম গোয়িং, ওরা জোড়া লাগা দেয়। ওরা কি করে, আমার সাথে বলো, আম গোয়িং, আম রাইটিং, আম ইটিং। আচ্ছা, পরের পেজে আসো। আচ্ছা, এগুলো আমি যেগুলো পড়াচ্ছি সবই এই যে বুক 1, হ্যাঁ এগুলো। আচ্ছা, পরের পেজটা আমার সাথে বলো, বাক্য দিয়ে সময় শেখা যাক। পড়া গেছে 3 নম্বর পেজ, ডান দিকের পেজ, বাক্য দিয়ে, না তুমি বেশি চলে গেছো, মানে ডান দিকের পেজ, এই যে আগের পেজ, না তুমি আগের পেজে যাও। হ্যাঁ, বাক্য দিয়ে সবাই পাইছো? আমার সাথে বলো, 1 বছরে আছে 12 মাস, 1 year has 12 months, 1 মাসে আছে 30 দিন, 1 month has 30 days, 1 সপ্তাহে আছে 7 দিন, 1 week has 7 days। আচ্ছা, এখানে যেভাবে লেখা, কি একটা নুরানির বাচ্চাও শিখতে পারবে না? হ্যাঁ, এবং মূল ব্যাপারটা হলো, স্কুল হোক বা যেখানেই হোক, সবাইকে যে ক্লাসে যেমন একটা দরস হয়তো 30-40 মিনিট হয়, বাকি সময় সে যদি বাসায় যদি নিজে নিজে বা একা একা পড়তে পারে, ঠিক আরও শেখাটা অনেক বেশি হলো না? বুঝতে পারছো? আমি এটার উপরে জোর দিয়েছি যাতে একা একা শিখতে পারে, হ্যাঁ, যাতে কোনো কোচিং না লাগে, প্রাইভেট না লাগে, স্যার না লাগে, ওস্তাদ না লাগে, একা একা ইংরেজিটা। এবং আর একটু ধরাই দেই, যে একটু আগে বলতেছিলাম, মানে আমরা গত 1 বছর বিভিন্ন জায়গায় যাচ্ছি, তো ঢালকানগরের পীর সাহেব শায়েখ জাফর সাহেব, হ্যাঁ, তো উনি আবার সাউথ আফ্রিকা যান, ওই যে বিভিন্ন দেশে, সাউথ আফ্রিকাতে বাংলায় বয়ান করেন বা উর্দুতে, ওটা ইংরেজিতে, সাউথ আফ্রিকার মাতৃভাষা হলো ইংরেজি। তো উনি এই যে এগুলো দেখা টেকে বলতেছেন যে আরে ইংরেজি এত সহজ, আমি তো জীবনে বুঝি নাই, আমারই তো ইংলিশ শিখতে ইচ্ছা করতেছে। মানে এত বিখ্যাত একজন পীর সাহেবই বলতেছে উনারও ইংলিশ শিখতে, মানে ওই যে বললাম, বাংলাদেশে আসলে স্কুল কলেজে ইচ্ছা করে ইংলিশটাকে খুব গিট্টু বানায় রাখছে, যাতে স্যাররা কী করে, বছরের পর বছর ছাত্রদেরকে শোষণ করে, তার স্যারের কাছে বেছে বেছে প্রাইভেট পড়তে হয়। হ্যাঁ, যে উদাহরণটা দেখছো না ভাই ব্রাদার, গ্রামে গঞ্জে। আচ্ছা, এখন একটা মূল ব্যাপার একটা ধরাই দেই, এই যে আমি এখানে যেভাবে 1 বছরে আছে, মানে এখানে আছে বছর, ইয়ার, মানে প্রচলিত কিন্ডারগার্টেন, নার্সারি, প্লে, আবার নুরানি, বেফাক, সব বই আমি ইংলিশ বই ঘাটাইছি, প্রচলিত বইও এগুলো আছে, কিন্তু শুধু শব্দের তালিকা। বছর মানে ইয়ার, মাস মানে মান্থ, এই মানে ওই, কিন্তু ভাষা মানে বাক্য। ভাষা মানে কি? আমি তাকে শব্দ শিখাবো বাক্যের মাধ্যমে। কিভাবে? সে যখন বাক্য দিয়ে শিখবে, তার শব্দগুলি অটোমেটিক মনে থাকবে। বুঝে গেছে ব্যাপারটা? এই যেমন আমরা বাংলা ভাষা,
আমরা কি এইভাবে শিখছি নাকি যে আগে 30টা ক্রিয়াপদ, 30টা বিশেষ্য, 30টা বিশেষণ, তারপরে বাংলা পড়া শুরু করছি? তা না, কিন্তু ছোটকাল থেকে মানুষ হ্যাঁ, ওই যে আম্মা বলছে, আম্মা ছোট যে আমরা যখন শিশু ছিলাম, নানি দাদি বাবা মা বা বড় ভাই বোন, আম্মু খাও খাও খাও, যাও যাও যাও, আস্তে আস্তে বাচ্চা বলে কবো কবো কবো, যাবো যাবো যাবো, পানি খাবো, হ্যাঁ, ধীরে ধীরে তার ভোকাবুলারি আর হ্যাঁ। কিন্তু প্রথমেই যদি শিখায় 10টা মাছের নাম, রুই মাছ, কাতল মাছ, এই মাছ ওই মাছ, এটা হয় না। বুঝা গেছে ব্যাপারটা? তো ভাষা শেখার, ইংরেজি ভাষা শেখার পদ্ধতি আমি বইয়ে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি? বইয়ে। আচ্ছা, এখন পরের পেজে একটু সবাই বাক্য দিয়ে দিক শেখা যাক। সবাই আমার সাথে বলো, রংপুর হলো উত্তরে, রংপুর ইজ ইন দ্য নর্থ, বরিশাল হলো দক্ষিণে, বরিশাল ইজ ইন দ্য সাউথ। আচ্ছা, প্রচলিত বইয়ে এগুলা যে বাক্য দিয়ে দিক শেখা যাক, মানে ওই প্রচলিত বইয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অনেক দিকের নাম লেখা আছে, কিন্তু আমি কি করছি, বাক্য কি করছি, এবং এটা হলো বুক টু, এবং এই যেখানে বাক্য দিয়ে আমরা ম্যাপ দিয়ে আবার দিক বিভিন্ন উত্তর পশ্চিম আরো অনেক বিভিন্ন কিছু, যে দিনাজপুর হলো দক্ষিণ পশ্চিম, দিনাজপুর ইজ নর্থ ওয়েস্ট ইত্যাদি। আচ্ছা, এখন বিভিন্ন বাহন চেনা যাক। সব একটু আমার সাথে বলো, ট্রেন হলো লম্বা, ট্রেন ইজ লং, লম্বা মানে লং, LONG লং। এখানেও একটু হলো আমার দিকে, এই যে এখানে যেমন প্রচলিত বই অনেক ছবি টবি ট্রেনের, এটাও ওই যে বাচ্চাদের বই নুরানি বেফাক বা কেজি টেজির ট্রেনের একটা বিরাট ছবি দেওয়া, ট্রেন, এই বিরাট ছবি। আমার কথা হলো, বাঙালিরে কি আমার ট্রেন চেনানো দরকার না ভাষা শেখানো দরকার? বুঝা গেছে? এই যে প্রচলিত বাচ্চাদের বই, জেনারেল লাইনেরও যত বাচ্চাদের বইয়ে অনেক রঙিন ছবি, অনেক ফুল মল, এই সেই হামটি টামটি স্যাটনে, হ্যাঁ, ওয়াল টুইঙ্কেল টুইঙ্কেল, এই ছড়া আর কবিতা, এগুলোতে অনেক মজা হয়, কিন্তু দে ডোন্ট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। আর ভাষা ওই 3-4 বছর সময় নষ্ট হয়, টাকা নষ্ট হয়, হ্যাঁ, কিন্তু একদম বাগ্ন। আমি পুরা যে বাক্য আর বাক্য কি দিয়ে শিখবে, হ্যাঁ, এই যেগুলো পড়তেও ভালো লাগতেছে না, আমি বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি যাতে নিজে নিজেই আগানো যায়। আচ্ছা, এখন সবাই একটু পরের পেজ আমার সাথে, বাক্য দিয়ে ফিউচার, ফিউচার মানে ভবিষ্যৎ, আমি শিখাবো, আই উইল টিচ, আমি শিখবো, আই উইল লার্ন। এইভাবে যখন এই যে অনেকগুলি পড়বে অটোমেটিক, এবং এখানে আমি নিচের দিকে ওই একটা বক্সের ভিতরে দিয়ে দিছি, এই বাক্যগুলো থেকে আমরা বুঝলাম আই এর পরে উইল থাকলে মূল শব্দটা পুটগিবৃত্ত হয়। মানে অনেকগুলো উদাহরণের মধ্যেখানে একটু লিখে দিছি এটা, যে আই উইল দিলে পড়া, পড়া ইংলিশ কি রিড, পড়া ইংলিশ কি রিড, তাহলে আমি সবাই আমার সাথে, আমি পড়বো, তাহলে কি হবে, আই উইল রিড, আই উইল রিড। আচ্ছা, এখন এখানে 3 নম্বর আমার সাথে, আমি ধুবো, আই উইল ওয়াশ। আচ্ছা, এখন আমি 4 নম্বর থেকে আমি বাংলাটা পড়বো, তোমরা ইংলিশটা পড়বা। আমি শুনবো, আমি ঘুমাবো, আমি বলবো, ঠেল। আচ্ছা, এখানে একটু ধরাই দেই, সবাই বলো ঠেল। আমরা ছোটকালে শিখছি টেল, কি শিখছি? আচ্ছা, এবং ওই পেজে একদম উপরে সবাই বলো টিচ। আচ্ছা, এখন একটু পরের পেজে সবাই এসো, ABCD, কি লেখা? ABCD লেখা আছে না? আচ্ছা, ওখানে টি এর নিচে দেখো তো, টি এর উচ্চারণটা দেয়া আছে, কি দেয়া আছে? ঠি, কি দেয়া আছে? মানে ব্যাপারটা হলো, আরবি ভাষা যেহেতু কোরআনের ভাষা, ফলে এই যে বড় কাফ ছোট কাফ, হ্যাঁ, বড় হা ছোট হা, হ্যাঁ, এটা সবাই চেষ্টা করে শুদ্ধ করতে, না হলে যেমন সূরা ইখলাস, এটা প্রথম শব্দটা কি? হ্যাঁ, মানে শব্দটা কি? কুল, শব্দটা, হ্যাঁ, কুল, হ্যাঁ, কুলের বাংলা অর্থ কি? বলো। আর ছোট কাপ দিয়ে কুল, ওটার অর্থ কি? খাও। হ্যাঁ, যেহেতু শব্দে মানে অক্ষরের উচ্চারণ ভিন্ন হইলে আরবিতে শব্দ অর্থ কি যায়। এখন ইংলিশ তো একটা নর্মাল ভাষা, গত 150 বছর ধরে, আহ্বান কাল ধরে বাংলাদেশে এই উপমহাদেশে পড়ানো হচ্ছে টি, আসলে হইলো আমার সাথে বলো ঠি। দুই ইংলিশ কি? না, বলো টু, খুব হালকা হবে, টু। একটা হলো টু আর একটা হলো টু। আচ্ছা, ঠেলা গাড়ি আছে না, ওটা কি ঠেলা গাড়ি না ঠেলা গাড়ি? টোঙ্গা না ঠোঙ্গা? ঠোঙ্গা, এরকম টি না, কি বলতে হবে? ঠি, কি বলতে হবে? ঠি, টিচ,
টু, যেমন আম গোয়িং, ওরা মানে যেইটা সহজ ওইটাই ভাষা। যেমন নিজেই খেয়াল করবা টি বলতে কষ্ট হয়, হ্যাঁ, যেমন জিম আরেকটা হলো জাল, টি আরেকটা হলো টি, হ্যাঁ টি, টি বলো তো টি, টি। আচ্ছা, এখন এখানে মূল ব্যাপার এখন আর একটু ধরাই দেই। এই যে এই পেজের একদম উপরে কি লেখা আছে আমার সাথে বলো? সাইফুস ইংলিশে 0 to হিরো। আমার হাতের দিকে এখন তাকাও, আমার হাতে একটা বই, আমার সাথে বলো ইংলিশে 0 to হিরো। আচ্ছা, তুমি ইংলিশে হিরো ক্ষতি আছে। আচ্ছা, আমার সাথে বলো এই বইটি হলো ইংরেজি ভাষা শেখার বই। দুনিয়াতে হইলো খালি গ্রামার শেখার বই। কি শেখার? এই হলো প্রথম ভাষা শেখার। কি শেখার? আচ্ছা, এবং আরেকটু বলি, মানে এই বইটা শুরুই হয়েছে কি দিয়ে? এবিসিডি। যে তোমাদের যেটা এবিসিডি, এটা এটা ঘটনাটা বলতেছি। কয়েক বছর আগে আমাদের কাছে একজন আসছেন, ওনার বয়স 72। কত বছর? 72। উনি ইংলিশ শিখতে আসছেন, তাও উনি একজন নানি। কারণ ঘটনা কি হয়েছে, তার মেয়ে আর মেয়ের জামাই থাকে কানাডায়। ওই ঘরে একটা মেয়ে মানে নাতি হয়েছে, নাতির বয়স 5, মানে ওইখানেই জন্ম ও লালিত পালিত, বর্ন অ্যান্ড ব্রট আপ। আমার সাথে বলো বর্ন অ্যান্ড ব্রট আপ। বর্ন মানে তো জন্ম, হ্যাঁ, এবং ব্রট আপ মানে লালিত পালিত, হ্যাঁ, মানে আচ্ছা। ফলে ওই নাতি যেহেতু ওখানেই বড় হয়েছে, ফলে সে বাংলা ভাষা কি পারে না। ফলে বাংলাদেশে অবস্থানরত নানি, দাদি, নানায়, দাদায় প্রাণ ভরে নাতির সাথে গল্প করতে পারে। এখন নানি পড়ছে বিপদে, এই 72 বছর বয়সে ইংলিশ শিখতে হইতেছে। তখন আমরা এটাকে গবেষণা করে আরো সহজ করে ফেললাম, যাতে একজন যিনি ABCD ইংলিশ অ্যালফাবেট চিনে না, সরে জানে, উনিও যাতে ইংলিশ শিখতে পারে। আচ্ছা, এখন বই বন্ধ করে আমি 0 থেকে পড়াবো। কিসের থেকে পড়াবো? এটা আমি আরেকভাবে একটু ধরাই দেই। মনে করি একটা নুনানির বাচ্চা প্রথম দিন আসছে, কিংবা একজন রিক্সাওয়ালা, কৃষক, বিদেশ যাবে, লেবার, স্যার আমার একটু ইংলিশ শেখান। সবাই একটু আমার সাথে জোরে জোরে আমি সরি সবাই বলো কি, হোয়াট, হয়, ইজ, এটা, দিস। সবাই সাথে বলো এটা কি, হোয়াট ইজ দিস। সবাই বলো ইট ইজ আ মোবাইল, ইটস আ মোবাইল। ইট ইজ আ বুক, ইটস আ বুক। এন্ড ইট ইজ না ইটস, কোনটা বলা সহজ? হ্যাঁ, যেটা সহজ ওটাই ভাষা। সবাই বলো ইটস আ বুক, ইটস আ মোবাইল। আচ্ছা, আমার সাথে বলো আমি যা বলি ওটাই। সবাই বলো এটা কি একটা কলম? এটা পিছন থেকে বাচ্চারাও বলো এটা কি একটা কলম? ইজ ইট আ পেন? ইজ ইট আ পেন? সবাই বলো না, নো, নো। মানে আমরা ছোটবেলায় শিখছি নো, নো না। আমার সাথে বলে নো। ছোটবেলায় আমরা শিখছি ও না। এই যে ABCD বের করো, ABCD ওই যে ও এর নিচে দেখো উচ্চারণ কি লেখা? হ্যাঁ, ওই না কি লেখা? হ্যাঁ, সবাই বলো ও। মানে ব্রিটিশ বা আমেরিকানরা খালি চাপাটা নড়ায়, কি নড়ায়? মানে চোয়ালটা নড়ায়। আর এটা খেয়াল করো, আমার সাথে বলো ও বললে এখান দিয়ে চাপ লাগে, বেশি প্রেশার লাগে। হ্যাঁ, আমার সাথে বলো ও বললে খালি থুতনির উপর ওই ভিতর থেকে বাতাসটা বেরোয়। নো, ইটস নট এ মোবাইল। আসলে বলে নো, ইটস নট এ পেন, বাট ইটস এ মোবাইল। আরেকবার বলো না, এটা তো কলম না। নো, ইট ইজ নট এ পেন, কিন্তু বরং বাট এটা হলো একটা মোবাইল। ইটস আ মোবাইল। মূল ব্যাপারটা হলো যে নো, ইটস নট এ পেন বাট ইটস এ মোবাইল। এত বড় বাক্য একটা নুরানির বাচ্চা, একটা অশিক্ষিত কৃষক ভাই, আমি প্রথম 2 মিনিটের মধ্যে তাকে বলায় ছাড়বো। তাহলে কি ওর সিনা বুঝে গেছে ব্যাপারটা? যেটা কিনা অনার্স মাস্টার্স পাস করেও অ্যাটম বোম ফাটাইলেও বুক দিয়ে একটা ইংলিশ বাইর হয় না। তো একটা নুরানির গ্রামের বাচ্চা এলাকায় যখন প্রথম দিন 30 মিনিট ক্লাস করে এলাকায় যেয়ে বলবে নো, ইটস নট এ পেন, ইটস এ মোবাইল, গার্জিয়ান হোক মহল্লা একটা তাসির করবে না? আরে কেমনে ইংলিশ পারতেছে? আমি যেটা ধরাই দিতে যাচ্ছি, একটু আগে বলতেছিলাম না, নুরানিতেও যে আমরা নুরানি বোর্ড, বেফাক বোর্ড সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই মানে ওরা কি হাতের লেখায় জোর দেয় না? ইংরেজির ক্ষেত্রে
হাতের লেখা দেখে সমাজে তাসির পড়বে না ইংলিশ শুনে তাসির পড়বে? জাকির নায়েক আজহারি কি হাতের লেখা দেখে সমাজে হয়েছে নাকি? একটু ঠাসঠুস ইংলিশ বলছে, মানে বাংলাদেশে একটু ধরাই দেই। ওই যে গত কয়েকদিন ধরে ওই যে একটা চানাচুর বিক্রেতা 2 লাইন ইংলিশ বইলা সে বিক্রি করতেছে, সে ভাইরাল হয়ে গেছে। রিক্সাওয়ালা 2 লাইন ইংলিশ বলতেছে, আবার কত 7 দিন ধরে একটা কুমিল্লা না কই জানি একটা ওর একটু মেন্টাল একটা ম্যাট্রিক পাস ছেলে লুঙ্গি পইরা রাস্তায় ইংলিশ বলে আর একটু ইংলিশ শেখায়, ওইটাও ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, এগুলো কি ইন্ডিয়াতে ভাইরাল হবে? জীবনে হবে না। কেন? ইন্ডিয়াতে সব ইংলিশে দক্ষ। তার মানে কি একটা রিক্সাওয়ালা চানাচুর বিক্রেতা যখন 2 লাইন ইংলিশ বলে ভাইরাল হয়, তার মানে ওই দেশে ইংলিশের দুর্ভিক্ষ। ইংলিশের কি মানে তার মানে কি জেনারেল পোলাপাইনরা ইংলিশ পারে না 17 বছর কইরাও, আর এই রিক্সাওয়ালা 2 লাইন ইংলিশ বলতেছে। চানাচুর বিক্রেতা কেমনি ইংলিশ কয়? মানে বোঝা গেছে একটা? আমরা বোঝা গেছে যদি নুরানি বা এরা যদি এই যে ইংলিশে এটার উপরে জোর দেয়, সমাজে একটা বিপ্লব হয়ে যাবে না? আর এখানে পরে নুরানির প্রেস্টিজ অনেক বেড়ে যাবে না? মানে বুঝা গেছে ওটা? হ্যাঁ, আচ্ছা। এখন হ্যাঁ, তো এখানে আমি আরেকটা মূল ব্যাপার, যেটা আমি কি বলছি নাকি, হোয়াট হলো ইন্টারোগেটিভ, ইজ হলো ফাইনাইট ভার্ব, বাট হলো কনজাংশন। আমার এইসব নাম দরকার নাই, আমার দরকার কাম। কাম মানে ভাষা, কাম মানে কি? বাংলাদেশে স্কুল ওই যে, আচ্ছা তোমরা অনেকে ছোটকালে শিখছো, পার্টস অফ স্পিচ শিখছো না? কয় প্রকার? 8 প্রকার। এখন আমি ওই দিন ফেসবুকে দেখলাম এটা 11 প্রকার হয়ে গেছে। মানে মানে এই বলি বেদ বাড়াইতেছে। হ্যাঁ, আচ্ছা। এখন আমি আরেকটা জিনিস অল্প সময় এই 16 নম্বর পেজ, সবাই একটু, আচ্ছা সবাই আগে একটু 15 নম্বর পেজে আমার সাথে সবাই বলো, কাউকে একটা মাছ দিলে তাকে কয়দিন খাওয়াইলা? হ্যাঁ, ওই যে 15 নম্বর পেজ পিছনে পাইছো। আচ্ছা, আর মাছ ধরা শিখাই দিলে কয়দিন? সারা জীবন। মানে আজকে আমার এই যে আমি এই যে আসার উদ্দেশ্য হইলো একটা, আজকে ইংলিশ কিছু শিখাচ্ছি, আরও শিখাবো। ইংলিশ শিখাচ্ছি, শিখানোর মাধ্যমে ইংলিশ কীভাবে শিখতে হয় এটাও শিখাই দিচ্ছি, যাতে বাকি জীবন তোমার এদিক সেদিক দৌড়াইতে না হয়, বুঝলো একটা? আচ্ছা, এখন 16 নম্বর পেজ, 16। এখন যেটা এইটা হলো, আচ্ছা আমার সাথে সবাই একটু বলো, মেজার হোয়াট ম্যাটার্স। আচ্ছা, এইটা হলো একটা বইয়ের নাম। এই যে আমার হাতের দিকে তাকাও, এটা একটা কিসের নাম? বইয়ের নাম। আচ্ছা, এটা জেনারেল লাইনের ভার্সিটির কোন একটা, যেমন দিনী লাইনে বেশিরভাগ কিতাব আরবি বা উর্দু, তো ভার্সিটিতে বিবি এমবিএ ডাক্তার ইঞ্জিনিয়ার বেশিরভাগ বই কোন মানে কি কোন ভাষায় লেখা? ইংলিশে। এখন এটা নিয়ে খুব মজার কয়েকটা জিনিস আর ধরাই দিচ্ছি। আচ্ছা, সবাই এখন আমার সাথে আরেকবার, হোয়াটের বাংলা অর্থ কি? কি হোয়াটের বাংলা অর্থ কি? কি? আচ্ছা, সবাই আমার সাথে এই ম্যাটার্স। ম্যাটার্সের অর্থ কারো জানা আছে? উপাদান হয়, আর কিছু হয়? আচ্ছা, ব্যাপার। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, ব্যাপার। আচ্ছা, এই যে তোমরা যা উত্তর দিলা কি আর ব্যাপার বা ইত্যাদি, এই তোমাদের উত্তরের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র কায়েম হইলো। কিভাবে? সারা দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার প্রফেসর ডিসি এসপি ম্যাজিস্ট্রেট টিএনও সবাইকে আমি এটা ধরি। একটু আগে ওই যে এফোর্ট স্কুল, ওখানে আমরা একটু পরিচিত, আমরা একটু আসছিলাম, ওইখানেও যারা টিচাররাই এটা পারে না অনার্স। তো গণতন্ত্র কীভাবে হলো? তোমরা যেটা উত্তর দিচ্ছ তারাও সবাই একই উত্তর দেয়, কিন্তু উত্তরগুলি ভুল গণতন্ত্র। এখন আমি ধরাই দিচ্ছি বুঝাইতে, এবং এটা বুঝাইতে যে আরও আমি অনেক কিছু বলবো, যেই কথাগুলো, আচ্ছা তার আগে ঠিক আছে আমি করাই দিই, সবাই একটু আমার সাথে জোরে জোরে, হোয়াট যেটা। এখানে হোয়াট মানে কি না, এখানে হোয়াট মানে কি? যেটা। হোয়াট মানে কি? যেটা। আমার সাথে ম্যাটার্স, গুরুত্বপূর্ণ হওয়া। এখানে ম্যাটার্সের মানে বিষয়ও না, ব্যাপারও না, পদার্থও না, বস্তুও না, বা উপাদানও না। এখানে ম্যাটার্স মানে কি? গুরুত্বপূর্ণ হওয়া, গুরুত্বপূর্ণ। আর আমার সাথে বলো মেজার, মাপা। আমার সাথে বলো মেজার হোয়াট ম্যাটার্স, মাপো যেটা গুরুত্বপূর্ণ। আর কিছুটা মিলছে না? একটু শান্তি লাগতেছে না? নামটা মাপো, কোনটা মাপবা? যেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমি ইংলিশ শেখা নিয়ে এটা কি লম্বা আছে? আচ্ছা, হ্যাঁ, ইংলিশ শেখা নিয়ে 3টা কথা বলবো। কয়টা কথা? ইংলিশ শেখার পদ্ধতি নিয়ে, এবং যেই কথাগুলো
অক্সফোর্ড, কেমব্রিজ, ব্রিটিশ কাউন্সিল, এই যে বড় বড় আন্তর্জাতিক ভার্সিটির ইংলিশের পণ্ডিত যারা, ওনারা ইংলিশ শেখা নিয়ে যা বলেন আমি তার উল্টা বলবো। আমি তার কি বলবো? উল্টা বলবো। কেন? ওনারা হলেন পুঁথিগত পণ্ডিত। ওনারা কি পণ্ডিত? আর আমি হলাম প্র্যাকটিক্যাল পণ্ডিত। কি পণ্ডিত? মানে একটু ধরাই দিই, আমি কিন্তু জীবনে ইংলিশে অনার্স মাস্টার্স করি নাই। মানে বাংলাদেশে অনেকে ইংলিশে অনার্স মাস্টার করে না। আচ্ছা, আমি ইংলিশে অনার্স মাস্টার্স না, আমি বুয়েটে পড়ছি। কোথায় পড়ছি? বুয়েটে। ওই যে বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে প্রফেসর হজরত হামিদুর রহমান স্যার, হ্যাঁ, যে উনি আমাদের স্যার ছিলেন 1987, 88, 89, 90। উনি ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ, আবার আবরারুল হক সাহেবের খলিফা উনি ছিলেন। মানে উনি এখনও উনি বাচ্চা আছেন, মাজুর হয়ে গেছেন। এই ইসে পানি দিও একটু, হ্যাঁ বাইক ওই। আচ্ছা, এখন ওনার মাধ্যমে আমরা বুয়েটে যাওয়ার পরে তবলিগে লাগছি, 87, 88 তবলিগে করি দিনের পথে। তারপরে 91 সালে আমি বুয়েট থেকে বের হয়ে আমরা ওই তখন কাকরাইল থেকে তখন যাইতে দিত, আমরা সরাসরি পাকিস্তানে যাই। পাকিস্তানে আমরা 3 চিল্লা দিই। 3 চিল্লা দেওয়ার পর দেশে ফেরত এসে তার পরদিন থেকে আমি ইংলিশ পড়ানো শুরু করি। ওইটা আরেকটা ঘটনা। তারপরে মধ্যে আমি বিদেশেও ছিলাম। তারপরে দীর্ঘ 30 বছর এই ইংলিশ নিয়ে কাজ করতেছি। তো এই 30 বছরে টেকনাফ থেকে তেঁতুলিয়া লক্ষ লক্ষ বাঙালিকে পড়াইতে ইংরেজি, এর মধ্যে ডিসি, এসপি, ইউনিয়ন আর্মি, পুলিশ, জজ, ব্যারিস্টার, এই নিয়ে গবেষণা করতে করতে যে ব্যাপারগুলি বেরিয়ে আসছে, এগুলাই আমি এই 1 ঘন্টায় ঢেলে দিচ্ছি। বুঝা যাচ্ছে? তো এই অভিজ্ঞতা কি অক্সফোর্ডের প্রফেসরের হয়েছে? হ্যাঁ, বুঝা যাচ্ছে এটা? আচ্ছা, 1 নম্বরে আর এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমি আর এটা শুধু ইংলিশ না, এটা আমি যে কথাগুলি আমি বলবো ভাষা শেখা, আরবির ব্যাপারেও প্রযোজ্য, যে কোনো ভাষার ব্যাপারে, ভাষা শেখার ব্যাপারে। 1 নম্বর হলো, আমি কি বাংলা অর্থ বলতেছি না? আমি কি ইংলিশ টু ইংলিশ বলছি? এই 1 নম্বরে আন্তর্জাতিক, হ্যাঁ এই 1 নম্বরেই একটু দেখে দিছে যে থাকে বা ওই যে রাজীব, এই 1 নম্বরে মানে এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। মানে আন্তর্জাতিক আব্দুল মাতিন যে ইংলিশ পর টুডে ঢুকাইছিলাম বোধহয়, একটু দেখো তো, একটু বের করো একটু, যে ওটার মধ্যে আসে নাকি। তুমি আসো, তুমি এদিকে আসো। না তুমি এটার মধ্যে দেখো, একটু ঢুকে দেখো। মানে আন্তর্জাতিক পণ্ডিতরা, এটা কিন্তু আন্তর্জাতিক একটা থিওরি, একটা মতবাদ, যে যেই ভাষা শিখবে ওই ভাষা দিয়ে শিখাইতে হবে, মাতৃভাষা চলবে না। তারা বলেন যে নো, ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু ইংলিশ। তারা কি বলেন? ইংলিশ শিখাইতে হবে ইংলিশ দিয়ে। তারা কি বলেন? ইংলিশ শিখাইতে হবে কি দিয়ে? যে মাতৃভাষা বাংলা চলবে না। আমি বলি না, এটা তো ভুল কথা, এটা কমন সেন্সের বিরুদ্ধে। তুমি চাইনিজ দিয়ে চাইনিজ শিখতে পারবা? এই গোদে ইত্তে মই দেশকা ইচিনি সান শিয়ন গোরুকু শিচিনানা হাচি কুদাসাই কন্নি চর চ্যাং ব্যাং ট্যাং। চাইনিজ শিখবা? বুঝলেন? ওটা 1.5 ঘন্টা আমি চাইনিজ বলে গেলে কি চাইনিজ শিখবে? আমার কি বাংলায় অর্থ বুঝাই দিতে হবে না? যেটা আমি আরও ব্যাখ্যা করে দেই, এই যে আমরা গণ পাবলিক সবাই নামাজ পড়ে, খতম দেয়, এই সেই সূরা, ডেইলি সূরা ফাতিহা পড়তে বা কোরআন শরীফ পড়তে সবাই জেনারেল পাবলিক কি আরবি ভাষা পারে? আরবি ভাষা শিখে ফেলছে। তো আল্লাহ তাআলা উদার, ফলে একটা সিস্টেম রাখছেন, অর্থ না বুঝেও কোরআন পড়লে সওয়াব হয়। কারণ ইংরেজি কি অর্থ না বুঝে পড়লে সওয়াব আছে? তোমার ভাই ব্রাদার যারা জেনারেল লাইনে, সবাই কি করে? স্কুল কলেজে না বুঝা মুখস্থ করে, অর্থ না বুঝে কি করে? মুখস্থ করে কমন ফেলায় জিপিএ 5 পায়। পরে ভর্তি পরীক্ষায়, চাকরি পরীক্ষায় যে গণহারে ইংরেজিতে ফেল করে। ওই যে মাঝে মাঝে পেপারে অনেক লেখালেখি হয় না, ইংরেজি ভর্তি পরীক্ষায় ফেল। কারণটা ওইটা, বাঙালির দৌড় হলো কমন পর্যন্ত। কোন পর্যন্ত? এটা মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা দিনের লাইনে তো তোমরা জানো যে দুনিয়ার কোথাও, মানে দুনিয়াবি যত পড়াশোনা বাংলাদেশ বাদে, মানে এই যে কোথাও কমনের সিস্টেম নাই। ফিজিক্স, কেমিস্ট্রি পড়ুক, যাই পড়ুক না কেন, যে ওখানে পড়াশোনা হলে একটা সিলেবাস থাকে, ওইটাকে তারা বুঝায় পড়ায়, যাতে ওই মতলব উদ্ধার করে পড়তে হবে, হ্যাঁ, তার বোঝার যোগ্যতা হয়। তারপরে পরীক্ষার হলে আনকমন প্রশ্ন তার কমন হয়ে যায়, মানে বুঝো এটা। আর বাঙালি স্কুল কলেজে পুরা বাংলাদেশে কিন্তু একটু বলে দেই, ধরো তোমরা দিনী লাইনে পড়তেছো বলে অনেক ভালো আসো বা টের পাচ্ছ না মানে যেটা জেনারেল লাইনে স্কুল কলেজে বাংলাদেশে গত 30 বছর পড়াশোনা কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা একটা মূল কারণ হলো বাংলাদেশের যত স্কুল, বিশেষ করে সরকারি স্কুল, ওইখানে যারা টিচার হন, যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ওখানে যারা শিক্ষক হন, ওনারা আসলে শিক্ষক হন না। ওনারা কি হন? যে আমি একটা সরকারি চাকরি পাইলাম, কি পাইলাম, বাকি জীবন আমার আরামে কাটবে,
বাকি জীবন। আর ঘটনাক্রমে এটা হলো পড়ানোর চাকরি। ঘটনাক্রমে কিসের চাকরি? আর এটা আমরা যারা টিচার, হ্যাঁ টিচার ওস্তাদ, তারা তো বুঝে যে আসলে পড়ানোটা অন্তর থেকে না আসলে হয় না। হ্যাঁ, ফলে এই কারণে এই যে যত জেনারেল লাইনে 95%ই মনে পড়ায় শান্তি পাইতেছে না, এটা তো চাকরি, এটা তো তার পড়ানো বুঝানটা। এই কারণে জেনারেল লাইনে ইংলিশ তো গেছে সবই, যে একদম ধ্বংস। যারা ভালো করতেছে যেই ছাত্ররা তার নিজের যোগ্যতা আল্লাহ দিছে বা একটু নিজে খাটাখাটনি করে। আচ্ছা, আর মূল ব্যাপারটা হলো আমি যেটা বলতেছি যে আমি যখন এখানে আমি আরেকটু আমি যেটা বলতেছিলাম, আমি যখন একটা ভাষা শিখবো, ইংলিশ শব্দ শিখবো বা আরবি শিখবো, আমার বাংলা অর্থ বুঝতে হবে আগে, বাংলা অর্থ দিয়ে শিখতে হবে। এবং আরেকটা ধরাই দিই এখানে আরেকটা জিনিস, আমি আরও গভীরে যাচ্ছি। আমি সাইফুর স্যার, আমি কি এই রাস্তাঘাটে দোকান রিক্সাওয়ালা হাটে মাঠে ঘাটে আমি ইংলিশ বললে চলবে? হ্যাঁ, এই যে ওস্তাদরা রাস্তাঘাটে আরবি বললে চলবে? ওরা আরবি বা ইংলিশ বুঝে? আচ্ছা, এখন আমরা যার যার পরিবারের সাথেও কি আরবি বা ইংলিশ বলি? হ্যাঁ, তাইলে আমরা বাঙালি, আমার মাথা বাংলা দিয়ে ভরা। কি দিয়ে ভরা? আচ্ছা, এখন চিন্তা করো, আমি তোমাকে একটা বাংলা অর্থ জিজ্ঞেস করছি, বাংলা অর্থই পারছিলা? পারো নাই। তাইলে আমি যদি ইংলিশ টু ইংলিশ বলতাম, তোর মাথায় ঢুকতো? তাহলে তো কচু পাতার উপরে পানি ঢাললে পানি ঢুকে, পানি উপর দিয়ে চলে যায় না? ঠিক ওরকম আমি তো ইংলিশ টু ইংলিশ বুঝাইলে তোমার মাথার উপর দিয়ে চলে যেত, মাথায় ঢুকতো না। বোঝা গেছে আমার কথার যুক্তিটা? হ্যাঁ, আমি যদি এই 15-20 মিনিট বা আগামী 30 মিনিট কোনো বাংলা নাম হলে একটা না ইংলিশে বকর বকর করে যাই, তুমি কি মনে শান্তি পাবা? হ্যাঁ, তুমি তখন কিন্তু মনে মনে ভাববা না, স্যারের তো জীবনে দেখি নাই, আজকে প্রথম দেখলাম, উনি তো একটা ইংরেজির জাহাজ। কিন্তু ঘটনা কি হইতো, ডাক্তার অনেক ভালো, রোগী মরিয়া গেল। আমার ইংরেজির সাগরে তুমি ডুবা মরতা, তুমি তো তল পাইতা না, ওইগুলো তুমি খুব মজা পাইতা যে আরে 1.5 ঘন্টা 1 ঘন্টা কেমনি ইংলিশ আঁকাইলো, কিন্তু আসলে তোমার কোনো লাভ হইতো না। একজন টিচার বা ওস্তাদের পাণ্ডিত্য হলো আমার ছাত্রের লেভেলে নাইমা তাকে উপরে নিয়ে আসবো। আর আমি এমন পাণ্ডিত্য ঝাড়লাম, ছাত্ররা বুঝলো বাহ ওস্তাদ অনেক, স্যার অনেক কিছু জানে, কিন্তু আমি কোনো কিছু শিখলাম না, ধরতে পারলাম না, আমার মগজে ঢুকলো না। বুঝো এটা? তোমরাও তো একদিন ওস্তাদ হওয়া বা একজন বিভিন্ন জায়গায়, বুঝো এটা? বুঝছো এটা? আচ্ছা, তো মূল ব্যাপার, আমি নিজেও এখনো কোনো ইংরেজি শব্দ নিয়ে কনফিউশন হলে আমি জীবনে ইংলিশ টু ইংলিশ ঘাটি না, আমি বাংলা একাডেমি ডিকশনারি ঘাটি যে এটা বাংলা অর্থ কি, বাংলা। এবং আরেকটু ধরে দিই, মনে ছিল না, এই যে এগুলো হলো বোর্ডের বই বলে। কিসের বই বলে? বোর্ড, সে সরকারি যে বোর্ডের 1, 2, 3, 4 থেকে কলেজ বা দাখিল আলিম ইত্যাদি। এই যে বোর্ডের বইয়ে কিন্তু কোনো বাংলা নাই, বোর্ডের বইয়ে কোনো বাংলা আছে নাই। কেন নাই? ওই যে অক্সফোর্ড, ওইখান থেকে ওহি নাজিল হয়েছে, অক্সফোর্ড ভার্সিটি কি নাজিল হয়েছে। আর এই বোর্ডের বই, এই যে এটা যারা লেখকরা এনসিটিভি বলে, ন্যাশনাল কারিকুলাম এনসিটিভির অফিসিয়াল মতিঝিলে, ওখানে বৈশা বৈশা যে উম্মত ওই অনুযায়ী কাজ করে, এই বাংলা চলবে না, মাতৃভাষা চলবে না, পুরো ইংলিশ টু ইংলিশ চালাইতে হবে। বুঝেছো এটা? হ্যাঁ হ্যাঁ, বুঝছো এটা? যে আমার এই যে এটা বাংলাদেশের গ্রামে গঞ্জে এগুলা কি সম্ভব? কয়টা স্যার এই বাংলা বুঝাই দিতে পারবে ওটা? আচ্ছা, এখন 2 নম্বর, 1 নম্বর হলো আমার বাংলা অর্থ। আচ্ছা, 2 নম্বর হলো এটা খুব মজা, একটু আগে শুরুতে বলছি, ভার্সিটির যত পাঠ্য বই সব হলো ইংলিশে লেখা। কি ইংলিশে লেখা? আচ্ছা, এখন আমি মজাটা যেটা, হ্যাঁ এটা ভার্সিটির ছাত্র জেনারেল লাইন ছাত্র বলি, তোমরাও একটা বুঝে নাও যে আমি বাঙালি, আমি একটা বইয়ের নামের অর্থই বুঝলাম না, তাইলে এই 400 পেজের বই পইরা বাঙালি কি জ্ঞান অর্জন করতেছে? ওই যে মাঝে মাঝে পেপারে আসে বা ঘটনা ঘটে যে ডাক্তার ভুল চিকিৎসা করছে, রোগী মারা গেছে, এটারও মূল কারণ ইংলিশ। কীভাবে? আমি মাঝে ফোন পাই, স্যার আমি সলিমুল্লাহ মেডিকেলে পড়ি, অমুক মেডিকেলে, হ্যাঁ আমি তো আসলে আমাদের মেডিকেলের ইংলিশ লেখা বই বুঝতেছি না, না বুঝা মুখস্থ করে করে পাশ করে যাচ্ছি। এবং শুধু ডাক্তার না, আজকে বাংলাদেশের এই যে ভার্সিটি জীবনে যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিবিএ, এমবিএ, ল, ইকোনমিক্স, যত পাঠ্য বই দিনের লাইনে যেমন আরবি বা উর্দু, ওখানে তো আসলে ইংলিশে, ওগুলা বেশিরভাগ ছাত্র 95% পইরা তৃপ্তিমতো বুঝে না, তৃপ্তিমতো বুঝে না। আবার বুঝে না যে এইটাও বুঝে না, মনে করছে বুঝছি, মনে করছে কি আসলে তো বুঝে নাই। আসলে তো একটু আগে আমি ওই যে স্কুলে নিয়ে আসলাম, তো ওখানে কয়েকজন টিচার, একজন হলো বিইউপি, ওই যে বাংলাদেশের আর্মিদের ইউনিভার্সিটি, হ্যাঁ ওখান থেকে অনার্স মাস্টার্স করছে ইকোনমিক্সে, ও কিন্তু এগুলো কিচ্ছু পারে নাই, সব ভুল। বুঝেছো এটা? আচ্ছা, এবং এটা বড় বড় ম্যাজিস্ট্রেটও ভুল, সব কেউই পারে না, সব ভুল বলে এটা। আচ্ছা, এখন তো মূল হলো ওই যে ইংলিশ বই দেখলে যা বাঙালির যে জ্বর উঠে, হ্যাঁ এটা মূল কারণ হলো আমরা বাক্যের অর্থ বুঝি না। কি বুঝি না?
এই যে আচ্ছা সব একটু আমার সাথে আরেকবার, গো আউট, বাইরে যাও। এই যে গো আউট হলো একটা বাক্য, গো আউট কি এরকম, মেজার হোয়াট ম্যাটার্স হলো একটা বাক্য। তো আমাদের সমস্যা হলো আমরা বাক্যের অর্থ বুঝি না। কি বুঝি না? ভাষা মানে বাক্য, ভাষা মানে কি, অথচ একটু ধরাই দিই এগুলো আমি অনেকেই যারা এই যে বেফাক বা নুরানির বইয়ে খালি শব্দ দিয়ে ভরা, শব্দ দিয়ে বুঝেছো এটা, ওটা আমরা ওগুলো সবই বলতে আলাপ করতেছি। আচ্ছা 2 নম্বরে তাহলে হলো আমার বাংলা অর্থ, আর একটা হলো আমার বাক্য, মেন হলো বাক্যের অর্থ। এখন 3 নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাও আমি ধরাই দেই। যে কোনো ইংরেজির পণ্ডিত, ওই যে অক্সফোর্ড, কেমব্রিজ, ব্রিটিশ কাউন্সিল, তারা বলবে যাচ্ছে ইংলিশ শিখতে চাও, বেশি করে বিবিসি দেখো, CNN শুনো, মুভি দেখো, গান শুনো। হ্যাঁ, তাদের একটা কমন উপদেশ যে সিনেমা দেখতে হবে, বিবিসি CNN শুনতে হবে। এটাও 100% ভুল উপদেশ। কিভাবে আমি প্রমাণ দিচ্ছি? আমাদের সমস্যা হলো আমরা পড়ে বুঝি না। আমাদের সমস্যা কি? যেটা পইরা বুঝি না, এটা কি শুই না বুঝবো? ওটা বানায় লিখতে পারবে? কিচ্ছু পারবে। মেইন হলো রিডিং রিডিং রিডিং। আমি যদি রিডিং না পইরাই তো বুঝতেছে না বাঙালি, তো কেমনে বুঝবে শুই না? বুঝলো এটা যুক্তি বোঝা যাচ্ছে তো? আবার অনেকে বলবে যে ওই স্ক্রিনে, ওই যে টিভি বা স্ক্রিনে সাবটাইটেল নিচে ইংলিশ লেখা থাকে, ওইটা পড়ে পড়ে শিখবা। তাহলে না, এটাও ভুল পরামর্শ, অকার্যকর। প্রমাণ কি? প্রমাণ হলো এই যে মেজার হোয়াট ম্যাটার্স, আজকে যদি এটা না বুঝাইতাম, এটা যদি স্ক্রিনে লেখা থাকতো, পইরা বুঝতা। আবার এটা খুব পরিচিত শব্দ না, পরিচিত, খুব কঠিন কিন্তু না। তো বাঙালি কিন্তু এটা বুঝতো না, কিন্তু আবার মনে মনে ভাবতো পইরা যে বুঝছি, কিন্তু আসলে বুঝে নাই। বুঝে নাই যে এটাও বুঝে নাই, বুঝে গেছো এটা? আচ্ছা, এখন এই যে আমার আবার একটু বলি, আমি তো ঢাকা ভার্সিটির টিচার ছিলাম। 2002 সালে আমি টিচারের চাকরি ছেড়ে দিয়ে এই সাইফোর্স শুরু করি। তো এখন আমি যদি ঢাকা ভার্সিটির টিচারের চাকরি না ছাড়তাম, এতদিনে একজন বিজ্ঞ প্রফেসর হয়ে যেতাম। বিজ্ঞ প্রফেসর হয়ে আমি আবার এগুলো যা যা বলতেছি ইংলিশ সেখানে, এগুলো কিছুই বলতাম না। তখন আবার বুদ্ধিজীবী মার্কা আতেল কথাবার্তা বলতাম। তখন আবার বলতাম না না না, গ্রামার শিখতে হবে, গ্রামার ছাড়া তো ভাষার গাঁথনি হবে না, ভাষার গাঁথনি গাঁথতে হবে, গ্রামার শেখাতে হবে। কিন্তু যখন চাকরি ছেড়ে দিয়ে এই যে আরো উঠে পড়ে ইংলিশ শেখানো শুরু করলাম, এগুলো নিয়ে গবেষণা করতে করতে যে বাঙালি পারে না কেন, সমস্যা কি, তখন বেরোলো যে বাংলাদেশে অর্থ না বুঝেও, অর্থ না বুঝা কমন ফেলায় ফেলায় GPA 5 পাওয়া যায়। বুঝে গেছো এটা? এইটাই হলো, বুঝে গেছো না? আচ্ছা, এখন এখন আরেকটা জিনিস করো, একটা জিনিস ধরাই দেই সবাই। হ্যাঁ, 20 নম্বর পেজ, 20 নম্বর পেজে আচ্ছা আচ্ছা, তার আগে আরেকটু বলে দেই সবাই, 20 নম্বরের আগে একটু একদম সবাই এই যে আমার দিকে একটু তাকাও, যে কভার পেজে সবাই একটু আসো। কভার পেজে দরসে নেজামির পাঠদান পদ্ধতি, এটা হলো তাকি উসমানী সাহেবের একটা গুরুত্বপূর্ণ বই, এই কভার পেজ। হ্যাঁ, ওইটার মধ্যে একটা, ওইখান থেকে একটা পৃষ্ঠা আমি নিছি এখানে, যে উনি লিখতেছেন যে সারা দুনিয়ার থেকে উনি চিঠি পান। কি চিঠি? আজকে তো মুসলমানরা সারা দুনিয়ায় আছে, আমেরিকা, ইউরোপ আছে না? হ্যাঁ, তো তারা ওখানে মসজিদ, মাদ্রাসা, মার্কাজ বানায়, তার চিঠি পাঠায় তার কাছে যে আমরা নিউ ইয়র্কে বা সিডনিতে বা ক্যালিফোর্নিয়া একটা মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, আমাদের একজন ভালো আলেম দরকার, কিন্তু দিনী এলেমে দক্ষ হওয়ার সাথে সাথে তাকে আরেকটা জিনিস লাগবে, তার কি লাগবে? ইংলিশ লাগবে। হ্যাঁ, আচ্ছা, মানে আমি যেটা মূল একটু ধরে আরও কিছু ঘটনা বলতেছি, যে একটা যে মানে ধরো ওই পশ্চিমা জগৎ, ইউরোপ, আমেরিকা, ওরা তো বিভিন্নভাবে মুসলমানদের দেখতে পারে না বা নিতেও চায় না, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার পরিস্থিতি এমন করে দিতেছেন, ওরা পশ্চিমা জগতেও মুসলমানদের জায়গা দিতে বাধ্য হইতেছে। হ্যাঁ, এই যে মানে এই করোনার কারণে দেখা যায় ইউরোপ, আমেরিকার প্রচুর লোক মারা গেছে। কানাডিয়ান সরকার, ওরা যেমন গত বছরই ঘোষণা করছিল, ওরা আগামী কয়েক বছরে 12 লক্ষ লোক নেবে। কয় লক্ষ লোক? হ্যাঁ, ওরা বিভিন্ন শর্ত বা নিয়ম টিয়ম আছে। তো এই 12 লক্ষ তো ইউরোপ, আমেরিকার থেকে যাবে না, যাবে কোথা থেকে? ইউরোপ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকেই। আমার এগুলো বলার উদ্দেশ্য হলো, দেখবো যে তোমরা যারা পড়তেছো, দেখবো যে 5 বছর 7 বছর 10 বছর পরে তোমারও কিন্তু বিদেশে অনেক দিনী খেদমতের সুযোগ আসবে। মিরপুর 13 খাদেমুল ইসলাম, ওইটার যিনি মুহতামিম সাহেব, ওই যে উনিও ইংরেজির ব্যাপারে খুব সিরিয়াস। উনি বলতেছিলেন যে ওনার নিজের ঘটনাও বললেন, আর উনিও দেওবন্দে পড়ছেন, কুয়েতে ছিলেন, আর বছর 10 আগে ওনার অস্ট্রেলিয়াতে সপরিবারে
একটা মসজিদ মাদ্রাসার খেদমতে মানে পাওয়ার সুযোগ হয়েছিল, সবই ঠিক ছিল, যাইতে পারতেন, কিন্তু শেষ মুহূর্তে আটকায় গেছেন কিসের কারণে? ইংলিশের কারণে। হ্যাঁ, পরে পাকিস্তান থেকে ওই যে তাকি উসমানী সাহেবের ছাত্র ওদিক থেকে কেউ গেছে। হ্যাঁ, ওই অথচ অনেক বড় একটা সুযোগ, আবার মাসে 3 লাখ টাকা বেতন। উনি নিজেই বলতেছিলেন যে এরকম ওই মুফতি নিয়ামতুল্লাহ সাহেব এলিফেন্ট রোডে মাদ্রাসায় সাহাবানিয়া, ওনার সাথে আমরা দেখা করলাম। উনিও বলতেছেন যে উনি ছিলেন তাকি উসমানী সাহেবের ছাত্র 83-84 সালের দিকে। তো বলতেছিলেন যে যখনই তাকি উসমানী সাহেবের একটু সাথে ফোনে টুকটাক আলাপ হয়, তাকি উসমানী সাহেব বারবার বলেন, দেখো এলেম তো আছেই, এখন একটু ইংরেজি শিখো। এখন এই বিদেশে গেলে একটু দাওয়াত দিলেই মুসলমান হয়ে যায়। অথচ ওই যে এটা না জানাতে, হ্যাঁ, অনেক সুযোগ থাকে কিন্তু কোনো রকম দাওয়াত দেওয়া যায় না। আর ওই নিয়ামতুল্লাহ সাহেব বলতেছিলেন ওনার এক পরিচিত নিউ ইয়র্কে মাদ্রাসা চালান, তো নিউ ইয়র্ক থেকে ফোন করছে, তাকে জানাইছে যে আমার এখানে ওস্তাদ লাগবে, ওস্তাদ নিব, কিন্তু হ্যাঁ ঢাকার থেকে বা বাংলাদেশ থেকে নিব, কিন্তু সব কিছুর সাথে আরেকটা কি লাগবে, একটু ইংলিশ লাগবে। সাউথ আফ্রিকায় ওই যে একটা দেশের নাম, ওই যে হাসিম আমলা আছে না, হাসিম আমলা, হ্যাঁ নামটা জানা আছে না? তো ওই যে সাউথ আফ্রিকায় অনেক বড় বড় কওমি মাদ্রাসা আছে, অনেক বড় বড় কি আছে, দারুল উলুম জাকারিয়া, দারুল উলুম আজাদভিল, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যে ফাজাইল আমলের লেখক, ওনার ছাত্র বা মুহিব্বিন খলিফারা এবং সাউথ আফ্রিকার প্রায় 80 বছর আগে এগুলো বানাইছেন। তো ওইখানকার সাউথ আফ্রিকার মাতৃভাষা হলো ইংরেজি। মাতৃভাষা কি? যেমন বাংলাদেশে দরজ দেওয়ার সময় ওস্তাদ একটা যাই বুঝান, একটু বাংলায় ব্যাখ্যা করে না বাংলায়, তো ওখানে কোন ভাষায় ব্যাখ্যা করে? ইংরেজিতে, যে ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু ডু দ্যাট, এই যে ইংলিশ। আচ্ছা, এখন তো মূল যেটা ওই সাউথ আফ্রিকার যারা ফারেক হয়, ওখানে যারা ফারেক হওয়ার পর সহজেই ইউরোপ, আমেরিকা, সারা দুনিয়ার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ওরাই কিন্তু খেদমতে চলে যাইতেছে। হ্যাঁ, ওই তো এটা একটু যে 14 নম্বর পেজটা সবাই একটু খুলো তো, 14 নম্বর পেজে ওই সাউথ আফ্রিকানরা একটা মজা করে বলে, সবাই একটু আমার সাথে বলো, উই এক্সপোর্ট আলিম অ্যান্ড হাফেজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা সারা দুনিয়াতে আলেম হাফেজ রফতানি করি। এটা একটু মজা করে বলে, মানে বুঝা যাচ্ছে ব্যাপারটা? বাংলাদেশ থেকে যেমন গার্মেন্টস রফতানি হয়, ওরা আলেম হাফেজ রফতানি করে। কেন? ওই একটা হলো দিনই আলেম, কিন্তু সাথে আর কি আছে, একটু ইংরেজি। তো এটা বাংলাদেশ থেকেও সম্ভব, বাংলাদেশ থেকেও কি সম্ভব, বুঝা যাচ্ছে? যে আমাদের খেদমতের ময়দান সারা দুনিয়া, খেদমতের ময়দান। ওই যে আমরা চিটাগাং গেছিলাম, ওই যে পটিয়া মাদ্রাসার ওবায়দুল্লাহ হামজা সাহেব, উনিও আবার ইংলিশে খুব দক্ষ। তো উনিও যে ওই চিটাগাং শহরের একটা বড় অভিজাত এলাকার মসজিদে উনি খতিব, তো উনি বলতেছিলেন ওখানে অন্যান্য দূরের এলাকার থেকে গাড়ি টাড়ি নিয়ে সব বড় বড় লোকজন আসে, কেন? উনি একটু ইংলিশ বলেন। কি বলেন? একটু ইংলিশ বলেন, আর ওনারটা পরে শুনলে একটু শান্তি লাগে। হ্যাঁ, এবং ওই জন্যে ওনার বেতনও বেশি, সামান্য একটু ইংলিশ পাড়াতে বিভিন্ন। তো ওনার সাথে দীর্ঘ অনেক আলাপ হয়েছে বিভিন্ন ব্যাপারে। তো উনিও বলতেছিলেন এক বছরের ইংরেজি কোর্স ডিজাইন করতে, যেটা হবে তাকাসুস, এবং ওইটা মমতাজরা করতে পারবে তাকাসুস, এবং ওটা পুরো ইংরেজির, যাতে ওইখান থেকে ফারেক হয়ে এরা ওই যে ইংরেজির মানে ওই ধরনের মাদ্রাসা বা দেশে বিদেশে যাইতে পারে, বুঝা যাচ্ছে? ওটা আবার চিটাগাঙে মুজাহিরুল উলুম আরেকটা মাদ্রাসারও লোকমান সাহেব নাম মুদামি, উনিও চাচ্ছেন এরকম ইংলিশে তাকাসুস করতে। আর মিরপুর 14 নম্বর ইতিমধ্যে আমরা গেছিলাম, ওখানেও ইংরেজির তাকাসুস, এই যে যারা একদম মমতাজদের 15 জন। তো ওখানে আমি ক্লাস নিয়ে একটু ঠিক করাই দিয়ে এসেছি। যে টিচার যিনি পড়াইতেছিলেন, উনি প্রচলিত খালি গ্রামারের বই পড়াইতে, বললাম না এটা দিয়ে সময় নষ্ট, এটা দিয়ে কি 1 বছরের তাকাসুস, তাও মমতাজরা, আরও অনেক কিছু দরকার। হ্যাঁ, মোট কথা কিছু বলার উদ্দেশ্য হলো যে আমার পরিচিত আরেকজন, ওনার সাথে পাকিস্তানে পরিচয় হয়েছিল, বাংলাদেশি আলেম, বাংলাদেশি মৌলানা গুফরান সাহেব। উনি 26 বছর ধরে আছেন ফিজি আইল্যান্ডে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে দ্বীপ, ওখানে অনেক দ্বীপ আছে, ওখানেও উনি মাদ্রাসাও বানাইছেন, ওই যে আবার তবলিগের কাজও করেন, মাদ্রাসা দিনই, এবং সারা প্রশান্ত মহাসাগরে উনি কাজ করতেছেন। তো এরকম সারা দুনিয়াতে এরকম এই মসজিদ মাদ্রাসা বাড়তেই থাকবে এবং সুযোগও বাড়তে থাকবে। অতএব মানে বোঝা গেছে ব্যাপারটা, আমি দিনই পড়াশোনায় দক্ষ হবো, সাথে সাথে আমি আমার যে সই পথটা ধরাই দিচ্ছি, বুঝা গেছে এটা? আচ্ছা, এখন ওই যে একটু আগে 20 নম্বর পেজ, সবাই একটু 20 নম্বর পেজে
আচ্ছা, এটা হলো ওই আইএলটি। আচ্ছা, তার আগে বলি জিম্যাট। এখানে কি লেখা আছে? পৃথিবীর সবচেয়ে কঠিন ইংলিশ পরীক্ষা জিম্যাট। আচ্ছা, যেমন সবখানে একটা ভর্তি পরীক্ষা থাকে না, মাদ্রাসাতেও থাকে, স্কুল কলেজেও থাকে ভিন্ন। তো বিদেশে ভার্সিটিতে উচ্চতর ডিগ্রি এমবিএ করতে হলে জিম্যাট হলো একটা ভর্তি পরীক্ষার নাম। জিম্যাট কিসের নাম? পরীক্ষার নাম। এটা পৃথিবীর সবচেয়ে কঠিন ইংলিশ পরীক্ষা। সবচেয়ে কি ইংলিশ পরীক্ষা? এই পরীক্ষাটা হয় 800-তে। কততে হয়? এটা আমেরিকানরাই বেশি দেয়, যেহেতু এটা ওদের দেশে বা বিদেশে ভার্সিটি, তো এটা হলো ওইখানকার ভর্তি পরীক্ষা আমেরিকানরাই বেশি দেয়। ওরা গড়ে পায় 530। কত পায়? তা আমি পাইছিলাম 740, গ্রেটার দেন 99%। তার মানে হলো সারা দুনিয়ার যত পরীক্ষার্থী ছিল তার 99%-এর বেশি পরীক্ষার্থীর চেয়ে আমি বেশি পাইছিলাম। হ্যাঁ, মানে এটা পৃথিবীর একটা সেরা স্কোর। এবং এই নাম্বারের জন্য আমি জাপান সরকারের একটা বৃত্তি পাই, মন বসু বৃত্তি, শিক্ষা মন্ত্রণালয়ের। ওইটা নিয়ে আমি জাপানে আরও পড়াশোনা করি, মানে বুয়েট পাস করার পরে এমবিএ করি, তারপরে ঢাকা ভার্সিটির টিচার হই। তো এটা বলার উদ্দেশ্য, এটা মেইন যেটা আমেরিকানরা পায় 530, আমি কত পাইছি? তাহলে এই নাম্বার বা 200 মার্ক বেশি। এই নাম্বার কি প্রমাণ করে ইংলিশে কে বেশি দক্ষ, সাদা চামড়া না সাইফুর স্যার? বুঝা গেছে ব্যাপারটা? মানে আরো এটা আমি বুঝাই দিচ্ছি, আর অনেক কিছু ব্যাপার আছে ভাষা শেখা নিয়ে। মানে কিছুদিন আগে একটা স্টুডেন্ট বলতেছে, স্যার আমার স্কুলের স্যার বলছে ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ অনেক পার্থক্য, উচ্চারণ, শব্দ। আমি বললাম হ্যাঁ উনি ঠিক বলছেন, অনেক পার্থক্য, কিন্তু আমি ছোটোকাল থেকে জীবনে যা শিখছি এই ব্রিটিশ আর আমেরিকান এইভাবে আমি এগুলোর পিছনে দৌড়াই নাই। আমি আমার চলার পথে যত কিছু পাইছি ডিকশনারি ঘাইটা ঘাইটা একা একা শিখছি। আচ্ছা, তোমার স্যার যেহেতু বলতেছেন তো আমি ধরলাম তাহলে উনি এগুলো জানেন, এগুলো অনেক কিছু পড়ছেন। তাইলে এই ব্রিটিশ আর আমেরিকান শব্দ, অ্যাকসেন্ট, পার্থক্য, এগুলো এত কিছু পইরা টইরা যাই না তাই না। উনি হয়েছেন স্কুলের স্যার, আমি না যাই না হয়েছি ভার্সিটির স্যার। তো জানা ভালো না জানা ভালো? না জানাই ভালো। আমি যেটা ধরাই দিতে যাচ্ছি, আসলে বাংলাদেশে কি হয়েছে, এই গণ পাবলিকের ইংরেজি শেখাটা আটকায় গেছে। কোথায়? এটা ইন না অন, টু না আইএনজি, এ না এন, এবার আগে দা বসে, ওইটার আগে ইন বসে। আই হ্যাভ এ কাউ, এ কাউ ইজ অ্যাক্টিভ, হ্যাভ বাই মে, অ্যাক্টিভ প্যাসিভ নারেশন ভয়েস। এই গ্রামার আর আমেরিকান না ব্রিটিশ, এটার মধ্যে আটকে গেছে। ল্যাঙ্গুয়েজের হ্যাঁ উঁচু রাস্তায় উঠতে পারতেছে না। বুঝে গেছে ব্যাপারটা? আমি আরও ব্যাপার ধরাই দিচ্ছি ব্যাপারটা। মানে আমেরিকান, সে তো আমেরিকান, 24 ঘন্টা ইংলিশে কথা বলতেছে না, সে তো আমেরিকান। আমি তো আর 24 ঘন্টা বলি না। আচ্ছা, আমেরিকান কিন্তু জিম্যাটের যে ইংলিশ পরীক্ষা হয়, জিম্যাটের ইংলিশ, এগুলো পড়া বুঝে না, কিন্তু আমি তো বুঝি। আচ্ছা, এটাই আমি বুঝাই দিচ্ছি। আসলে মুখের ইংলিশ যেটা, মুখের যে দৈনন্দিন কথাবার্তা, আর বইয়ের ইংলিশ বা বইয়ের কিতাবের যে আরবি, দেখি আকাশ আর পাতাল। মানে সাপোজ একটা গ্রামের কৃষক ভাই 3 লাখ টাকা খরচ করে সৌদি আরব গেল, 5 বছর চাকরি করে, সে দেখা যাওয়ার পরে 4 মাসে এটা আরবি শিখে ফেলে। কিন্তু এটা কোন আরবি? এটা হলো রাস্তাঘাটের আরবি, বাথরুম সাফ করার আরবি। ওই হজে গেলে দেখবা বাঙালি সব বাথরুম আর সবচেয়ে কঠিন কাজগুলো, ইন্ডিয়ানরা একটু ইংলিশ পারে, ওরা উপরের কাজগুলো। বুঝতে গেছো এটা? কারণ ওই যে রাস্তাঘাটের যেই কৃষক ভাই যে আরবি শিখলো 4 মাসে, ওটা দিয়ে জীবনে কিতাব পারবে? অ্যাটম বোম ফাটাইলেও পারবে না। বলার উদ্দেশ্য এটা, মানে জেনারেল লাইনের ছাত্ররা অনেক সময় বলে স্যার বিদেশ গেলে তো এমনি এমনি সব ইংলিশ হয়ে যায়। আমি বললাম না, ওটা শুধু হবে ওসিডিসির ইংলিশ। কোন ইংলিশ? ওসিডিসি। ওসিডিসি মানে হলো অনিয়ন কাটিং, পেঁয়াজ কাটা, ডিশ ক্লিনিং, ঘটিঘাটি বাজা। মানে ওই যারা জেনারেল লাইনের ছাত্ররা আমেরিকা ইউরোপে যায় সবাই রেস্টুরেন্টে কাজ করে। কোথায় কাজ করে? আর ওখানে করে ওয়েটারগিরি করে, রেস্টুরেন্টে ঘটিবাটি বাজে। আর ইন্ডিয়ানরা ওরা ম্যানেজারগিরি করে। ওরা কি করে? বেশি বেতন পায় সামান্য ইংলিশের কারণে। কিসের কারণে? ও এটা মনে থাকবে না, এখন একটু বলি। ওই দিনই এটা, আর ও সব মাদ্রাসার ছাত্র, ওর কাছ থেকে শোনা, এটা আগে এইভাবে শুনি নাই আমি। ওর এক বড় ভাই, মানে কোন একজন ছাত্র, এখানকার না, যে এটা আরেকটা ঘটনায় ও বলতেছে যে ওরা কোনো পরিচিত ওই যে মদিনা ভার্সিটিতে পড়তেছে বা পড়ছে, তো সে মানে একটা হলো স্কলারশিপ নিয়ে কেউ কেউ পড়তে চায়, আরেকটা হলো অনেকে আরেকটু ইনকাম করতে চায়। এটা একটা হলো যে আরব সৌদির আরবরা হোক, আর যারা এই বিশেষ করে সৌদির আরবরা যারা, ওরাও কিন্তু সবাই ইংলিশের পাগল, ইংলিশ শিখতে চায়।
মানে তুমি যদি কখনো মদিনা ভার্সিটি মক্কা ভার্সিটি পড়তে যাও, তুমি কি ওখানে আরবির টিউশনই পাবা, কিন্তু কিসের টিউশনই পাবা? ইংলিশের টিউশনি। অনেক বেশি ইনকাম করতে পারো, বুঝলেন এটা? বুঝছো এটা? যে আমার ওইটা ও বলার পর আমারও মনে পড়লো যে আমার এক ছাত্র, ও আলেম, ও এখন মালয়েশিয়া আছে, ও আল আজারে পড়ছে। ও প্রায় 12 বছর আগে, এটা আল আজারে পড়ার সময় ও বসলো ওখানে অনেক ইংলিশ টিউশনি করে ও আমাদের এখানে ইংলিশ শিখে গেছিলো। ওটা এটা জাস্ট প্রসঙ্গ তো মনে পড়লে একটু বললাম, মানে বুঝো নাই? তুমিও তো ভাবতেছো মদিনায় গেলে তো আমার ইংলিশ লাগবে না, তো ওখানেও তুমি একটু কী করতে পারবা, আরবরে ইংরেজি শিখাইতে পারবা, বুঝলো এটা? যদি এখান থেকে আরবিতে দক্ষ হয়ে, মানে আরবিতে দক্ষ হয়ে গেলা, পাশাপাশি কিছু ইংলিশ, মানে বুঝেছো এটা? আর শুধু এটা হলো মক্কা মদিনা। আর বাকি কখনো যদি তুমি ধরো 10 বছর পর তোমার পারিবারিকভাবে তোমার চাচা মামা বা আব্বা হয়তো আমেরিকা থাকে বা লন্ডন থাকে, আত্মীয় নিয়ে গেল তোমাকে, ওই লন্ডনে যেও তুমি ইংলিশ পড়াইতে পারবা। এটা একটু বলতেছি, তোমাকে ঘটিবাটি বাঁচতে হবে না, অন্য ওই নিচু পদের কাজ করতে হবে। এটা একটু বলে দেই যে আমাদের দুইজন টিচার, তারা প্রায় 12 বছর আগে নিউ ইয়র্ক, একজন গেছে টরন্টো আর একজন সিডনি বিদেশে, ওইখানে যে ওরা ইংলিশ পড়ায় কাকে? অন্য বাঙালিদেরকে। কাকে পড়ায়? অন্য। বুঝে গেছো এটা? হ্যাঁ, যে কথা ইংলিশ পড়ানোর সুযোগ তুমি আমেরিকাতেও আছে, ওখানেও স্পোকেন কোর্স হয়। বুঝে গেছো এটা? কেন? মানে বাংলা, বিশেষ করে বাঙালিরা, হ্যাঁ, অনেকে ভাবে যে বিদেশ গেলে এমনি এমনি শিখে পড়ে, এমনি এমনি হয় না আসলে। এমনি শুধু কোনো মতে মুখেরটা হয়, কিন্তু তোমার যদি ছাত্রদের ইচ্ছা থাকে যে আমি বই পড়ে আমি একটা ডিগ্রি নিব, একটা আনুষ্ঠানিক একটু ভালো পজিশনে যাব, তাইলে তোমার কিতাব ছাড়া হবে না, কিতাব ছাড়া শুধু মুখ দিয়ে হবে না। আচ্ছা, এখন যেটা তো মূল যেটা, এই যে জিম্যাটের ইংলিশ, বুঝেছো এটা? এই যে এত কঠিন, হ্যাঁ, এটা আমেরিকানও বুঝে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বুঝি। এবং এই যে, আচ্ছা আমি যে আলহামদুলিল্লাহ এখন একটু ধরাই দেই। আচ্ছা, এটা তাহলে যেহেতু সময় কম, আরেকটা জিনিস, আচ্ছা এই যে একটু পরের পেজ, 21 নম্বর পেজ, সবাই একটু 21-এ কি লেখা আছে? টেন্স। কি লেখা আছে? হ্যাঁ, টেন্স। আচ্ছা, এখানে একটু ধরাই দেই। বাংলাদেশে সবাই টেন্সে ভয় পায় না? তোমার ভাই ব্রাদার? আচ্ছা, ওই দিন একটা ছাত্র বলতেছে, স্যার আমার বাড়ি, তার বাড়ি হলো খুলনা, বাগেরহাট, ফটিরহাট। সে বলছে, স্যার ক্লাস 5-এ শুরু হয়েছিল, 5-এ 10 মাস, 6-এ 10 মাস, 7-এ 10 মাস, মানে স্কুলের স্যাররা তো ফাঁকি দেয়, তার কাছে আবার মাসে মাসে 300, 500, 400 টাকা দিয়ে আবার বেছে বেছে প্রাইভেট পড়া লাগে। এটা কিন্তু সারা বাংলাদেশে দেখছো না, বাড়িতে গেলে দেখছো না? আচ্ছা, এখন সেই ছেলেটা বলতেছে, স্যার এইভাবে, এবং এই 10 মাস ধরে পড়তেই তো এবার 5 থেকে একদম 10 পর্যন্ত, এর মধ্যে 2 মাস খালি টেন্স পড়াইতো। 5-এও 2 মাস, 6-এও 2 মাস, 7, 8, 9, 10 একই টেন্স। 5-এ যে লাউ, 10-এ যে একই কদু, একই জিনিস। কি পড়াইতো? ডু ডিড ডান, গো অ্যান্ড গন, ডু ডিড ডান, গো অ্যান্ড গন। তারপরে স্যার যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা পড়াইতো, ঘটনা ঘটিয়া গেল কিন্তু ফল বিদ্যমান রইল, আর তখন আমি ক্লাসরুমের জানলা দিয়ে আম গাছের দিকে তাকাইতাম। আম গাছে তো কোনো আম নাই, কাঁঠাল গাছে কাঁঠালও নাই, মানে ঘটনা ঘটিয়া গেল কিন্তু ফল বিদ্যমান। সে ফল মনে করছে ফ্রুট। ফল কি মনে করছে? ফ্রুট। দেখে তো ফ্রুট না, যেমন তোমার পরীক্ষার ফল দেয় না, পরীক্ষার ফল কি ফ্রুট না রেজাল্ট? ওরকম মানে ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরাও কিন্তু ছোটোকালে আমাদের এইভাবে পড়াইছিল, এখনও গণ বাঙালিরা এইভাবে পড়ায় স্যাররা, যে ঘটনা ঘটিয়া গেল কিন্তু ফল বিদ্যমান। কারণ ফল মনে করছে ফ্রুট, ফল মনে করছে কি ফ্রুট, কিন্তু ওটা হলো ঘটনার ফল, ঘটনার রেজাল্ট। তো আসলে এগুলো কিচ্ছু দরকার নাই। আমি জাস্ট প্রেজেন্ট পারফেক্ট একটু ধরাই দিই, সবাই আমার সাথে বলো, আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি এসেছি, আই হ্যাভ কাম। এই যে এই হ্যাভ দিয়ে যেটা, এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট। এই যে ঘটনা ঘটিয়া গেল ফল বিদ্যমান, বুঝতে পারছো? মানে এটা কিভাবে বানাইছে সংজ্ঞা, যে আমি খেয়েছি, যে ফলটা খাইছে, মানে মানে কোনো একটা খাদ্য খাইছে, খাওয়ার পরে এখন পেটে রেগে আছে, পেটে আছে, তো খাদ্য খাইছি, খেয়েছি, তার মানে কি কিছুক্ষণ আগে খাইছি, তো ঘটনা ঘটে গেছে, খাওয়ার ঘটনা, কিন্তু কিন্তু খাদ্যটা বিদ্যমান। এইভাবে শিখায়, কিন্তু আসলে বোঝা গেছে এটা, এগুলো দরকার নাই কিছুই। আচ্ছা, এখন
এই যে টেন্স, এই যে কি, আচ্ছা এখন মূল ব্যাপার যেটা সবাই একটু এখন আমার সাথে বলো, পাসপোর্ট টু গ্রামার। মানে এই বইটাও একটা যুগান্তকারী। এই বইটা শুরু হয়েছে কি দিয়ে? টেন্স দিয়ে। কি দিয়ে শুরু? এবং মানে বাংলাদেশের সবাই ভয় পায় টেন্সকে, কিন্তু আমি কি করছি প্রথম ক্লাসেই, মানে এটা তো বইয়ের শুরু, প্রথম দিনই টেন্সের মাথায় একদম হাতুড়ির বাড়ি, চিরকালের জন্য ভয় বাদ। আচ্ছা এখন টেন্সের এটা কি করছি, আচ্ছা জাস্ট একটু খেয়াল করে দেখো, এই যে খালি বাক্য আর বাক্য আর বাক্য, মানে কি দেখতে শান্তি লাগতেছে না? আচ্ছা এইখানে এখন পরের পেজে আসো, পরের পেজ 22 নম্বর পেজে আমার সাথে বলো, যাওয়া, গো। আচ্ছা এই যে পুরা পেজে যেইভাবে একা একা পড়তে পারবে না। আচ্ছা ওই পেজের মাঝখানে দেখো কি লেখা, এই শব্দগুলোকে গ্রামারের ভাষায় কি বলে? ভার্ব। আচ্ছা ওই পেজের শেষে দেখো আই, আমি, হি, সে, ডান দিকে লেখা আছে, বাম দিকের শব্দগুলোকে গ্রামারের ভাষায় কি বলে? সর্বনাম বা প্রোনাউন। নাম শেষে, আগে কাম, আগে ভাষা। পরের পেজে দেখো, আমার পরের পেজ 23 আমার সাথে বলো, আমি পড়ি, আই রিড। এইভাবে একা একা জোরে জোরে পড়বে। একদম শেষে লেখা আছে নিচে বক্সে এই পৃষ্ঠার বাংলা বাক্যগুলো, আমি যাই, আমি খাই হলো বর্তমান, বর্তমান ইংলিশ হলো প্রেজেন্ট। পণ্ডিতগণ এই বাক্যগুলির নাম দিয়েছেন সাধারণ বর্তমান বা সিম্পল প্রেজেন্ট টেন্স। বুঝা গেছে ব্যাপারটা? যে আচ্ছা এখন এই যে আমার হাতের দিকে তাকাও, এই যে পাসপোর্ট টু গ্রামার, মানে এই পুরো বইটাই হলো এই যে বাক্য আর বাক্য আর বাক্য, মানে বুঝা গেছে ব্যাপারটা? বাতে যে এই তোমার আর ওই সংজ্ঞা আর ওই প্যাচ গোস এগুলো কিছুই না লাগে। এখন একটু ধরাই দেই, এই দুইটা বই হলো ভাষার ফাউন্ডেশন। ভাষার কি? এখন সবাই একটু 10 নম্বর পেজে আসো, 10 নম্বর পেজে, 10 নম্বর পেজে। হ্যাঁ একজন, হ্যাঁ এদিকে একটু আসো তো, একজন সামনে একটু, একজন একটু আসো তো এখানে। হ্যাঁ ওদিকে মুখ করে না, ওইটা নিয়ে আসো, নিয়ে আসো, তোমাকে একটু পড়তে হবে। 10 নম্বর পেজটা বড়, ওদিকে মুখ করে দাঁড়াও। ওই যে আমি কওমি মাদ্রাসাতে পড়ি, হ্যাঁ দাঁড়াও তুমি, হ্যাঁ হ্যাঁ দুইজন আসো, আগে একজন পড়ো, কে পারবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমিও দাঁড়াও, দুজন, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ বলো, আমি কওমি মাদ্রাসাতে পড়ি। হ্যাঁ তারপরে সত্যি বলতে স্যার, সত্যি বলতে স্যার, এ পর্যন্ত আমি ইংলিশ শেখার জন্য অনেক বই পড়েছি, কিন্তু 2 মিনিট পড়ার পর আর পড়তে মন চাইতো না। মনে হতো ইংলিশ এত কঠিন। স্যার আলহামদুলিল্লাহ আমি 2 দিন হলো ইংলিশে 0 টু পাসপোর্ট টু গ্রামার বই দুটো হাটে পেয়েছি। তারপরটা বলো, এই বই দুটো পড়ে, এই বই দুটো পড়ে পড়ে মনে হচ্ছে ইংলিশ একেবারে পানির মতো সহজ। তারপরে এই 2 দিনে, এই 2 দিনে যা কিছু শিখেছি 10 বছরেও শিখিনি। হ্যাঁ জাযাকুমুল্লাহ, তুমি বসো, তুমি একটু থাকো, এদিকে আসো। মানে 2 দিনে যা শিখেছি 10 বছরেও শিখিনি। আমি কিন্তু সারা দেশ থেকে প্রচুর SMS পাই। এটা এই 10 বছর, এটা তো সম্ভব কেন? 10 বছর সে গ্রামার শিখছে। কি শিখছে? বুঝো না ওটা? তা পুরো সময়টা যায় হয়েছে, বুঝো ওটা? আচ্ছা পরেরটা পড়ো তো, এই যে একটা 100 তলা, 100 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন থাকে কয়টা? কয়টা? 100টা না একটা? হ্যাঁ মাত্র একটা। তেমনই ইংরেজিতে দক্ষতার ফাউন্ডেশন হলো 2টি ব্যতিক্রমী বই, 0 টু হিরো ও পাসপোর্ট টু গ্রামার। বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ তুমি একটু বসো, আরেকজন একটু আসো তো, আরেকজন, যে কোনো একজন তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, ভয়ের কিছু নেই, এসো তাড়াতাড়ি। হ্যাঁ একজন আসো। হ্যাঁ তুমি পরের পেজটা পড়ো, 11 নম্বর পেজ। আমি হাটহাজারি, ওই হাটহাজারি থেকে পাঠাইছে। স্যার আমি হাটহাজারি মাদ্রাসার ছাত্র। ইংলিশ শেখার ক্ষেত্রে আপনি আমাদের রোল মুখস্থের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। ইংলিশ শেখার জন্য আমি ইউটিউবে একটি ভিডিও বারবার দেখতাম আর রোল মুখস্থ করতাম। এইভাবে বহু সময় নষ্ট করছি। আসলে বেসিক থেকে হ্যাঁ ইংলিশ শেখার সবচেয়ে সহজ পদ্ধতি পেয়েছি কেবল এই দুটো বইয়ে, 0 টু হিরো আর পাসপোর্ট টু গ্রামার। হ্যাঁ তারপরে পড়ো তো, সবচেয়ে বড় কথা, সাইফুস এর বইগুলো পড়তে, বুঝতে ও শিখতে কোনো স্যার বা ওস্তাদ লাগে না, নিজে নিজে পড়েই। হ্যাঁ জাযাকুমুল্লাহ, বসো তুমি। হ্যাঁ তো মূল ব্যাপারটা এখানে একটু ধরাই দেই, মানে এটা পরে মনে থাকবে না, এখন মনে পড়লো বলে একটু বলে দেই। আমি ওই যে 91 সাল থেকে তো ইংলিশ পড়াই, তার মধ্যে বিদেশেও ছিলাম এই সেই। তো এতদিন এই যে 2021 সালের আগ পর্যন্ত এতদিন কিন্তু আমি কোনো মানে মাদ্রাসা তো দূরের কথা, স্কুল কলেজেও কোনো কর্তৃপক্ষের কাছে যাই নাই।
হ্যাঁ যে ছাত্ররা আসছে শিখছে, কিন্তু গত 1 বছর ধরে আমি একদম উঠে পড়ে লাগছি। কেন এটা ঘটনাটা বলতেছি, ওই যখন করোনার বন্ধ, এটা তো আজকে 22 সাল তাই না, করোনার বন্ধ যখন 20 সালে মার্চ মাসের ওই যে শুরু হলো, সব বন্ধ করে দিল সরকার, তো তখন আমার জন্য এটা সময়টা খুব কাজে লাগছে। আমি ইংলিশ নিয়ে আরও ঠান্ডা মাথায় গবেষণা করে, হ্যাঁ ওই যে মানে ইংলিশ শেখাটাকে যেই পর্যায়ে চলে আসছে, আমি যে আর কোনো গবেষণা দরকার আছে? কেউ যদি বলে স্যার আমার বাচ্চা বা আমার ভাগ্নি আছে যে তো একদম ছোটো নতুন, তারে আরও সহজ করে দেন, কারণ আমি যাওয়া গো এটারে সহজ করা সম্ভব? মানে মাতৃভাষার পদ্ধতি বইয়ে চলে আসছে। কোথায় চলে আসছে? ফলে শিখনেওয়ালার টাকা বাঁচলো না, সময় বাঁচলো, এই সেই আমিও এটা নিয়ে অনেক দিনে ফিকির করতেছিলাম। মানে স্টুডেন্টরা বাংলাদেশে ধরো আমাদের ওখানে বহু লক্ষ হাজার হাজার স্টুডেন্ট শিখছে, কিন্তু প্রচুর স্টুডেন্ট একটা কমন জিনিস ছিল, হয়তো দেখা হলো স্যার 7 বছর আগে আপনাদের এখানে কোর্স করছিলাম, তখন অনেক কিছু শিখছিলাম, কিন্তু পরে চর্চার অভাবে ভুলে গেছি। তো এইটা নিয়ে আমি ফিকির করতে গেলাম, চর্চার অভাব যেহেতু বাংলাদেশেও, যে আমি তো হাটে মাঠে ঘাটে ইংলিশ বলি না, এই ছাত্র কেমনে বলবে? বা বলে স্যার আমার পার্টনার নাই, কার সাথে প্র্যাকটিস করব? তখন আমি দেখলাম যে আসলে যদি তাকে বই পড়ানোর অভ্যাস না করানো যায়, তাহলে সে ইংলিশটা ধরে রাখতে পারে না। হ্যাঁ, এই যে আমি যে এত ইংলিশ পারি, আমি কি সাইফুরসে কোচিং করছি? আমি কি সাইফুর স্যারের বই পড়ছি? তাহলে আমি ইংলিশ শিখলাম কোথায়? একটা প্রশ্ন আসে না? এটা একটু পরে মনে করো, এটা বলবো না, বুঝতে পারছো এটা? তার মানে কি সাইফুর ছাড়া ইংলিশ শেখা যায়, বুঝলেন এটা? আচ্ছা, এখন যেটা এগুলো নিয়ে ফিকির করতে করতে আমি দেখলাম যে ছাত্রদের আসলে যদি বই পড়ার উপরে রাখানো যায়, সে যদি বই থেকে শিখতে পারে, খরচ কম, কম, আর তার বইটাই হলো তার পার্টনার। বইটাই কি? এখন একটা বলি, এই 2টা বই এটা পড়ার জন্য কিন্তু আমার দরকার নেই, আমার কাছে প্রাইভেট দরকার নাই, আমার এখানে এসে পড়ানোর দরকার নেই। যে বুঝে গেছো এটা? যে পড়বে 6 মাস লাগুক 2 বছর লাগুক, সে বাংলাদেশের 98% অনার্স মাস বিবি এমবি ইউনোরও ইংরেজি পড়াইতে পারবে। আচ্ছা, এইটার আর একটু ব্যাখ্যা করতেছি। আচ্ছা, এই যে এটা তো সাগুপ্তার নতুন এলাকা হচ্ছে, এই যে ঢাকা শহরে আশেপাশে কত ফ্ল্যাট বাড়ি আছে না, অ্যাপার্টমেন্ট আছে না, 10 তলা 20টা অফিসার প্রফেসর, মানে আচ্ছা একটা ফ্ল্যাট বাড়ি অ্যাপার্টমেন্টের এই যে বড় বড় ছেলে, মানে ওই সব বাসার ছেলে মেয়ে যারা বাচ্চারা ছোটোর থেকে বড় হইতেছে, ওরা কি নুরানিতে যায়? ওরা কি মক্তবে যায়? আচ্ছা, ওরাও শিখতেছে অনেকে, কি ওই হুজুর হোক বা যে আরবি পারে, সে তার বাসায় যে কি সে 1 বছর 2 বছরে একটা খতম দিয়ে, হ্যাঁ মানে এটা আমি ওইভাবে শিখছি। আমার আব্বাও ছিলেন ঢাকাবাসীর টিচার, মানে আমাদের বাসা ওই তো আমরা যেখানে থাকতাম ঢাকাবাসীর ভিতরে, ওখানে কোনো মসজিদ তখন ছিল না, প্রায় 80টা পরিবার, কোনো নামাজ ঘরও ওরকম ছিল না। তা আমার খালি হালকা হালকা মনে আছে, আমার যখন 7-8 বছর বয়স, ওই যে আমাদের বাসা, আমি তখন স্কুলে কলেজে ইত্যাদি, স্কুলে মানে ক্লাস 1-2তে ইত্যাদি, হুজুর এসে আমার 2 বছর দুয়েকে আরবি, হ্যাঁ নজরানা আর এগুলো খতম দিয়ে দিছিলেন। আচ্ছা, এখন যিনি এই যে সারা বাংলাদেশে, হ্যাঁ মানে এই ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট যত, যে কোনো জেলা শহরেও, হ্যাঁ একজন অফিসার বা একটু ধনী মানে ছেলে, ওনার ছেলে তো আর মক্তব মসজিদে যাচ্ছে না, বাসায় কেউ পড়াইতেছে যারা। আচ্ছা, যিনি যে ওই যে বাসায় একটু 1 বছর 1.5 বছর আরবি পড়াই দিচ্ছে, উনি যদি ইংলিশটাও পড়াই দিতে পারতো, তার মূল্যায়ন কমতো না, বাড়তো। মানে ওই বাচ্চা যে কিনা 2 এর বাচ্চা, 7 বছর বয়স, তার ইংলিশ পড়ানো কি কঠিন? মানে তাহলে কি ও যে স্যার আপনার বাচ্চার ছেলে মেয়ে, এই বাচ্চার এই যে আমি এই 1 বছর আমি যে আরবি খতম দিয়ে দেবো, পাশে ওর ইংলিশটা আমি দেখাই দিতে পারবো, মানে বুঝলেন? মূল্যায়ন অনেক বাড়তো না? আরে স্যার ইংলিশ পারে, স্যার কি পারে? ইংলিশ পারে। আচ্ছা, তা এখন যে কিনা এই 2টো বই বললাম, যে কিনা মানে মাস্টার্সকেও পড়াইতে পারবে, বলে 7-8 বছরের বাচ্চারাই পড়ানো কি একটু পানি ভাত না? মানে বুঝছো এটা? ওই ধরে ওই যে আমি একটু আগে এই যে এফোর্ট স্কুলে বাচ্চাদেরও ট্রেনিং দিয়ে আসছি, মানে টিচারদের ধরাই দিচ্ছি যে কীভাবে পড়াইতে হয়, হ্যাঁ বুঝলো এটা? এটা কিন্তু পড়ানো কোনো ব্যাপারই না। আচ্ছা, এখন যেটা তো ওই যে আচ্ছা যেটা এতক্ষণ আচ্ছা, ফাইনালি আমি আরেকটা জিনিস, ওই আব্দুল মাতিন, ওটা কই জানি, মেজার হোয়াট ম্যাটার্স। আচ্ছা, সবাই 17, হ্যাঁ আরেকটা জিনিস একটু পড়াই দেই, 17 সবাই একটু 17, হ্যাঁ। আচ্ছা, তারকিব আছে না? তারকিবে কি করা হয়? একটা বাক্যকে কি করা হয়? মানে মিলানো হয়, অ্যানালাইসিস করা হয়, তাই না? আচ্ছা, আমি এখানে একটা বাক্যে আসতেছি, আর একটা বড় বাক্য, সবাই 17 নম্বর, হ্যাঁ সবাই আমার সাথে বলো, ইংরেজির ক্যান্সার নির্ণয়ের কি টেস্ট? ডায়াগনস্টিক টেস্ট। কি টেস্ট? ডায়াগনস্টিক। মানে আমরা শরীরে অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব ব্লাড টেস্টের জন্য ডায়াগনস্টিক টেস্ট দেন।
যে আমাদের একটু রক্ত নিয়ে টেস্ট করে বলে যে রক্তে এই অবস্থা। তো এই যে এইখানে 7টা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন? 7টা প্রশ্ন। একটু আগেই বলে দিই, পুরা বাংলাদেশ 7-এ 0 পায়। কত পায়? 2 জন ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, জজ, সবাই কত হয়েছে? 0। সবাই কত হয়েছে? আচ্ছা, আর সময় কম, 2 নম্বর প্রশ্নে যাও সবাই। 2 নম্বর আমার সাথে বলো, ইন রাশিয়া, আব্দুল মতিন তুমি সামনে আসুন, যে হিস্ট্রি ইজ too important to be left to the historians. এই যে তাড়াতাড়ি হ্যাঁ। আচ্ছা, ওইটার নিচে লেখা আছে কি, এই ইংলিশ বাক্যটির অর্থ নিচের কোনটি? ওই যে তাড়াতাড়ি পড়ো তো, ওইটা খুলো। মানে এই বাক্যটার অর্থ বের করতে হবে। সবাই আমার সাথে আরেকবার, ইন রাশিয়া, রাশিয়াতে হিস্টরি ইজ টু ইম্পর্টেন্ট। আচ্ছা, হিস্ট্রি মানে কি? ইতিহাস। হিস্ট্রি মানে কি? ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। আমার সাথে বলো, টু বি লেফট মানে কি? হ্যাঁ, বাম। আবার ত্যাগ করা। আমার সাথে বলো, টু দ্য হিস্টোরিয়ান্স মানে কি? ইতিহাসবিদ। ইতিহাস তো সবই পরিচিত শব্দ না? এটা কিন্তু তারপর লিখছে কি, ইংলিশ বাক্যটির অর্থ নিচের কোনটি? আচ্ছা, সময় কম, আমি বুঝাই দেই। তার আগে বলে দেই, নাকি কোনো কঠিন শব্দ আছে? যারা বড়রা, হ্যাঁ, এসে কঠিন শব্দ আছে? নাই। এই সহজ শব্দগুলো মিলে একটা বাক্য হয়েছে। এই বাক্যের অর্থ আজ পর্যন্ত কেউ পারে নাই। বুঝেছো? একটা বাংলাদেশ ইংরেজির সমস্যা খুব ভয়াবহ। বুঝেছো এটা? আচ্ছা, এখন সবাই একটু এদিকে, এই আল্লাহ, হ্যাঁ, সবাই একটু আমার সাথে জোরে, সে এত দুর্বল হাঁটতে পারে না। সবাই বলো, হি ইজ টু উইক টু ওয়াক। আরেকবার, সে এত উইক, সে ওয়াক করতে পারে না। উইক মানে দুর্বল, ওয়াক মানে হাঁটা। সে এত দুর্বল হাঁটতে পারে না। সবাই মাসে আরেকবার, কফিটা এত গরম পান করা যায় না। সবাই বলো, কফি ইজ টু উইক টু হট টু ড্রিঙ্ক। আরেকবার, কফি এত হট, এটা ড্রিঙ্ক করা যায় না। কফি এত গরম পান করা যায় না। সবাই আমার সাথে, ব্যাগটা এত ভারী বহন করা যায় না। দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি। ব্যাগটা এত হেভি, এটা ক্যারি করা যায় না। ব্যাগটা এত ভারী, বহন করা যায় না। হেভি মানে ভারী, ক্যারি মানে বহন করা। আমার সাথে আরেকবার, ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি। আমার সাথে আরেকবার, বাক্যটা তো কঠিন, বোঝা যায় না। দ্য সেন্টেন্স ইজ টু হার্ড টু আন্ডারস্ট্যান্ড। আরেকবার, সেন্টেন্সটা এত কঠিন, সেন্টেন্সটা এত হার্ড, এটা আন্ডারস্ট্যান্ড করা যায় না, এটা বোঝা যায় না। হার্ড মানে কঠিন, বাক্যটা এত কঠিন, এটা বোঝা যায় না। সব বলো, ইতিহাস এত গুরুত্বপূর্ণ, ইতিহাস এত গুরুত্বপূর্ণ। হিস্ট্রি ইজ টু ইম্পর্টেন্ট টু লিভ। হিস্ট্রি এত গুরুত্বপূর্ণ, এটা লিভ করা যায় না, এটা ত্যাগ করা যায় না, এটা ছেড়ে দেওয়া যায় না। আচ্ছা, এই যে যতটুকু পড়াইছি এটা বোঝা গেছে? হ্যাঁ, এটা বুঝতে কঠিন হয়েছে? আচ্ছা, এনে অনেকগুলি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, ধরাই দিচ্ছি। এই যে আমি এটা পড়ানোর সময় বলছি নাকি যে টু থাকলে নো হবে, নট হবে, না হবে, কোনো গ্রামার বলছি? হ্যাঁ, আমি অনেকগুলি উদাহরণ দিছি একই ধরনের, আর বাংলা অর্থ বলছি, আর বারবার বলাচ্ছি। এটাই আসলে ভাষা শেখার, কি শেখার? ভাষা শেখার একমাত্র সঠিক পদ্ধতি। ওটা কি? প্রচুর উদাহরণের মাধ্যমে, প্রচুর বাংলা অর্থ বুঝে বারবার রিপিট করে ভাষা শিখতে হয়। গ্রামারের রুল আর স্ট্রাকচার মুখস্থ করে যে ভাষা শেখা যায় না, এটার জলজ্যান্ত প্রমাণ হলো 16 কোটি বাঙালি। বুঝলেন এটা? আচ্ছা, এখানে আমি একমাত্র কেন বললাম, ওই যে অক্সফোর্ড কেমব্রিজ ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিক পুঁথিগত
পণ্ডিতরা বলেন যে না না ভাষা শেখার 9 রকম 12 রকম 18 রকম পদ্ধতি আছে, বহু আগডুম বাগডুম বলে। আমি বলি যে আরে বাবা 17 কোটি বাঙালি বাংলা শিখছে 17 ভাবে না একভাবে, মাতৃভাষার পদ্ধতি সারা দুনিয়াব্যাপী একটাই। হ্যাঁ, তো ওই ব্যাপারটাই বইয়ে চলে আসছে, বুঝা গেছে এটা? আচ্ছা, তো এখন সময় কম, আমি জাস্ট ধরাই দিচ্ছি তা এই মূল এটা বোঝা গেছে তো একটা। তা এই এমনি কি কলম আছে? হ্যাঁ, লেখার কলম আছে না? স্যার না থাকলেও থাক, সময় কম। তো এই বাক্যটার অর্থ হলো, এটা আরও 10-15 মিনিট লাগবে বুঝাইতে, কয়েকটা জিনিস না না আমার জন্য না, ঠিক আছে? আমার সাথে খালি একটু বইটার বাংলা অর্থটা হলো, সবাই আমার সাথে বলো, রাশিয়াতে ইতিহাস এত গুরুত্বপূর্ণ যে ইতিহাসবিদদের কাছে তা ছেড়ে দেয়া যায় না। মানে এই অর্থটাই বাংলাদেশে কেউই পারে না। এটারও কিছু বাকি ছিল, এটা সময় লাগতো, বোঝা গেছে এটা? কিন্তু মূল ব্যাপারটা হলো আরেকটু, সবাই একটু এক পেজ পরে 18 নম্বর পেজে খেয়াল, সবাই একটু আমার সাথে জোরে জোরে, নেগেটিভ ইম্প্যাক্ট অফ ব্রেন ড্রেন ইজ নট ড্যাশ by increase of remittance income। আচ্ছা, এখানে ABCD ভিন্ন শব্দ দেয়া, মূল ব্যাপার হলো তার নিচে সবাই দেখো যে শব্দের অর্থ, ইম্প্যাক্ট, তারপরে কনফার্ম সবগুলি উচ্চারণ অর্থ, তারপরে শব্দগুচ্ছ, তারপরে প্রশ্নের বাক্যের অর্থ, তারপরে সমাধান, তারপরে ইংলিশের বাংলা, তারপরে বাংলার বাংলা। একটা বাক্য বুঝাইতে পুরা পেজ, একটা বাক্য বুঝাইতে। এইভাবে যদি একটা বাক্য ব্যাখ্যা করা থাকে তাহলে কি আর সার লাগে? আচ্ছা, একটু পরের পেজে 19 নম্বর ডান দিকে উপরে আমার সাথে বলো, ইংরেজি বড় বড় বাক্য বুঝার ডিকশনারি। মানে বাক্য বোঝা মানে পৃথিবীতে বহু ডিকশনারি লুগাত আছে না, কিন্তু সবই হলো শব্দের ডিকশনারি। কিসের ডিকশনারি? এই সাইফুসের মাধ্যমে আমরা শুরু হলো, আমরা কি করছি, বাক্যের